ভার্সিটির একজন টিচারকে চুমু খেয়েছে তার এই ক্লাসের ছাত্রী। কথাটা মুহূর্তে ছড়িয়ে পড়ল পুরো ভার্সিটি জুড়ে। লেকচারার শায়ান শেহজাদ, নীল চোখের সেই ধবধবে চেহারা, বয়স 30-এর কোটায় হলেও হলিউডের যে কোনো সুদর্শন পুরুষের ভিড়ে এই মানুষটির চেহারা যেন সবার আগে নজর কাড়বে। ভার্সিটির প্রথম দিনে একজনকে চুমু খাওয়া কেমন ভদ্রতা মিস মেহরিমা আরশি। হোয়াইট ফুল স্লিপ সাতের হাঁটা গুটিয়ে কোনো অব্দি আনতে আনতে কথাগুলো বলল শেহজাদ। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো একটি সুবিশাল প্রাইভেট ভার্সিটির লেকচারার শায়ান শেহজাদ। মা বাঙালি হলেও বাবা একজন পাক্কা আমেরিকান, তাই ছেলেকে ছোট থেকে বিদেশে আদব কায়দায় বড় করেছেন তিনি। মায়ের থেকে বাংলা ভাষাটা কোনো রকম রপ্ত করলেও বাঙালিয়ানার সিটে ফোটাটুকুনি ছেলের ভেতর। শেহজাদ তার সরু নাকের উপর থেকে চশমা ঠেলে উপরে উঠালো, পরপর 2 হাত বুকে গুজে দুপায়ে গিয়ে আরশির সামনে এসে দাঁড়ালো। ক্লাসে পিনপত নীরবতা, কারো মুখে টু শব্দও নেই, অথচ সবাই জানে আরশি কি কারণে তাকে চুমু খেয়েছিল তখন। যারা আরশিকে বুলি করার জন্য এমন একটা কাজ করতে বলেছিল তাদের মধ্য থেকে একটা আমেরিকান মেয়ে বসে থেকে ইংরেজিতে বলে উঠল, প্রফেসর, আমার মনে হয় আপনাকে দেখে লোভ সামলাতে পারেনি বেচারি। যত সব থার্ড ক্লাস আনকালচার ছেলে মেয়েদের এত বড় ভার্সিটিতে পড়াশোনার সুযোগ করে দেয় কে? মাসুল হিসেবে ফিউচার আরো কত কি যে দেখতে হবে গটনস। আমেরিকান মেয়েটার বিদ্রুপ মেশানো কথায় সহসায় জল শক্ত হলো শেহজাদের। কিন্তু ওই মেয়েকে কিছু না বলে পুরো রাগটা ঝাড়ল আরশির উপর। পশ্চিমা ভাষায় খেকিয়ে উঠল, কি কারণে এমনটা করেছো সেটার উত্তর না দিতে পারলে ভবিষ্যতে আমার ক্লাসে ঢোকার দুঃসাহস দেখাতে এসো না কখনো। এত কিছু শোনার পরও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আরশি, মুখ থেকে একটা শব্দ বের করলো না। কিন্তু বেঞ্চের উপরে রাখা ওর মুষ্টিবদ্ধ হাতের পিঠ মুহূর্তে ভিজে উঠল চোখের পানিতে। যেটা সবার চক্ষু এড়ালেও আরশির পাশে বসে থাকা মেয়েটার চক্ষু এড়ালো না। আর কেউ কিছু না বললেও ওই মেয়েটা উঠে দাঁড়ালো। শুধু শুধু নিরপরাধ কাউকে এইভাবে কষ্ট পেতে দেখা যায় না, তাই সাহস করে নিজেই বলল, প্রফেসর, আরশির কোনো দোষ নেই। ওই মেয়েগুলোই ক্লাসে আসার পর থেকে আরশির পিছনে লেগেছে। আপনাকে চুমুটা ওরাই খেতে বলেছিল আরশিকে। এমনকি ওদের কথা মতো কাজ না করলে এখানে আরশিকে পড়তে দিবে না বলে থ্রেট পর্যন্ত দিয়েছিল ওরা। মেয়েটার সাহস দেখে হয়তো ক্লাসের আরো কয়েকজন ওর কথায় সমর্থন জানালো আরশি নিজে থেকে কিছুই করেনি, ওকে দিয়ে করানো হয়েছে সবটা। আর যারা করিয়েছে এমনটা তাদেরকেও ধরিয়ে দিল সবাই। শেহজাদ শীতল দৃষ্টি ফেলল সেই মেয়েগুলোর দিকে, ঠান্ডা কণ্ঠে শুধু বলল, ক্লাস শেষে প্রিন্সিপালের রুমে দেখা করবে আমার সাথে, অল অফ ইউ। কিছুক্ষণ আগে আরশিকে অপমান করা মেয়েটা হাঁসফাঁস করে উঠল, যেন নিজের দোষ ঢাকতে নিজের বন্ধুদের ফাঁসিয়ে দিতে চাইলেও সুযোগ দিল না শেহজাদ। বা হাতে গলার টাই ঠিক করতে করতে ওদের সামনে গেল, বাঁকা হেসে নিজের স্বভাব সুলভ পশ্চিমা ভাষায় বলল, আসলে হয়েছে কি জানো তো, আমার তোমাদের মতো হাই সোসাইটির মারাত্মক অ্যালার্জি আছে। পরপর থুতনিতে হাত দিয়ে কিছু একটা চিন্তা করার ভঙ্গিমায় ওদের থেকে হেঁটে গিয়ে ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে বলল, তাই ঠিক করলাম তোমাদের মতো হাই সোসাইটির ছেলে মেয়েদের আমি আমার ক্লাসে কেন, এই ভার্সিটিতেও রাখবো না। যারা ক্ষণিকের আনন্দের জন্য অন্যকে বিপদে ফেলার কথা চিন্তা করে তাদের আমি ঘৃণা করি। আতকে উঠল মেয়েগুলো, কিন্তু নিজেদের সাফাই গাওয়ার আগেই ক্লাস শেষে সাইরেন বেজে উঠল করিডোর থেকে। নিজের ওভারকোটটা হাতে চাপিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরশির পাশাপাশি দাঁড়ালো শেহজাদ। সবাই যখন যে যার ব্যাগ নিয়ে গুছিয়ে রুম থেকে বেরিয়ে যেতে ব্যস্ত, তখন আরশির কানে কাছে ঝুঁকে আসলো পুরুষালী খাদে নামানো কণ্ঠ, আজকের চুমুর জন্য শাস্তি তো তুমি পাবে, তবে এখানে নয়, বাসায় ফিরে সেই শাস্তি দেব তোমাকে। বি রেডি মাই ডিয়ার ওয়াইফ। কেঁপে উঠল মেয়েটা, ভীতু চোখে পাশ ফিরে তাকানোর আগে রুম ছাড়লো সেই কণ্ঠের অধিকারী। ক্লাস শেষে করিডোরে পথ ধরেছে স্টুডেন্টরা। আরশি তড়িঘড়ি করে বের হয়ে ওর পাশে বসা সেই মেয়েটার কাছে গিয়ে হাঁটতে হাঁটতে বলল, থ্যাংক ইউ ফর হেল্পিং আর্লিয়ান যারা। আরশি থমকালো, থ্যাংক ইউ এর প্রতি উত্তর শুনে অপ্রস্তুত হেসে নিজেও যারার মতো করে বলল, আরশি আমেরিকান? খাঁটি বাঙালি। আরেক দফা চমকালো আরশি। ওর চমকে যাওয়া মুখ দেখে হেসে ফেললো যারা, বলল, অবাক হলে তো? আরশি উপর নিচ মাথা দোলালো। কিন্তু অবাক হওয়ার চাইতেও একজন দেশি মানুষ পাওয়া আনন্দ বেশি হচ্ছে ওর। যারা মেয়েটা বেশ ভালো, নীল চোখের এই অধিকারিণী বেশভূষা, কিন্তু বেশ ছিমছিমার ব্যবহার। সে তো অমায়িক, মনে মনে ভাবলো আরশি। যাক, এই ভিন দেশে ভালো মনের অন্তত কেউ আছে। কোথায় থাকতে বাংলাদেশে? যারার প্রশ্নে ধ্যান ভাঙলো আরশির। গাজীপুরে। তুমি? আরে আমিও তো গাজীপুরে থাকতাম, দেখলে গাজীপুরের মতো এত ছোট জায়গায় থাকতেও দেখা হলো না, কিন্তু আমেরিকার মতো বড় একটা দেশে এসে ঠিকই দেখা হয়ে গেল। হাসলো আরশি, বলল, না মানে তুমি না বললে আমি আসলে বিশ্বাসই করতাম না যে তুমি আমেরিকান নও। হাসি মুখের আড়ালে মনটা ভীষণ হয়ে গেল সহসা যারার। কিন্তু আরশি এই বিষয়ে আর কোনো প্রশ্ন করার আগেই কথা ঘুরিয়ে ফেললো। সে বলল, তা এখন কোথায় থাকছো?
এ দফায় মুখ ভার হলো আরশির। কোথায় থাকছে না জিজ্ঞেস করে কোন জাম্বুবানের গুহায় থাকছে জিজ্ঞেস করলে ওর জন্য উত্তর দিতে বোধহয় বেশি সুবিধার হতো। তবু ধরে আসা গলায় কোনো মতে বলল, বেশি দূরে নয়, ম্যানহাটনে থাকি, একটু হেঁটে গেলে আমার আর আমার হাজবেন্ডের বাসা। আর তুমি? আরশি বিবাহিত শুনে যারা প্রথমে কিছুটা অবাক হলেও পর মুহূর্তে সামলে নিল নিজেকে। কম বয়সে বিয়ে হতেই পারে, এটা তো স্বাভাবিক। সবাই কি আর ওর মতো বিয়ে বিদ্বেষী নাকি? আর এত বড় শহরে নিজের বলতে আরশির যে কেউ আছে এটা ভেবেই ভালো লাগলো যারার। প্রথমে হোটেলে থেকেছি, কিন্তু যা বুঝলাম তাতে হোটেলে থাকতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে আমার ফকির হয়ে যাওয়া লাগবে। তাই আজকে সকালে একটা বাসা ভাড়া ঠিক করে ভার্সিটিতে এসেছি, চেলসিতে। তবে একটা সমস্যা হয়েছে জানো তো, আমার ফ্ল্যাটমেট নাকি ছেলে, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে এর থেকে বেশি ভাড়া দিয়ে অন্য কোথাও থাকা পসিবল নয়। তাই আর না করিনি এখানে। আরশির ছেলে ফ্ল্যাটমেট কথা শুনে আঁতকে উঠল, বলল, সে কি, পরে যদি কোনো বিপদ? আরশি শেষ করার আগে যারা বলে উঠল, তাই কোয়ান্দেতে ব্ল্যাক বেল্ট পাওয়ার আমি উল্টো পাল্টা করলে জায়গা মতো লাথি দিয়ে সারা জীবনের জন্য শুয়ে দিতে পারবো। যারা এই কথাতে না চাইলেও হেসে ফেললো আরশি। তবু যারার জন্য ওর মনটা খারাপ হয়ে গেল। ইস, মেয়েটাকে কত স্ট্রাগল করে থাকতে হচ্ছে এই অচেনা জায়গায়। ও যদি ওই জাম্বুটার সাথে না থাকতো তাহলে তো যারাকে ওর সাথে থাকতে বলতে পারতো। আরশির ভাবনার মধ্যে ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথ ধরল ওরা। দুইজনের রাস্তা আলাদা হওয়ায় আগে যারা হাত বাড়ালো আরশির দিকে মুচকি হাসিয়ে বলল, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস, তাই তো? আরশি হেসে যারার সাথে হাত মিলিয়ে বলল, একদম। রাতের ম্যানহাটন সিটি যে কোনো এক জাদুর শহর। লাল নীল সবুজ আলোয় আলোকিত উচ্চ সব ইমারত, সাথে সুবিশাল আকাশ। সন্ধ্যার পরপরই রেস্তোরাঁগুলোতে মানুষের ভিড় অট্টগোল। রাস্তার সাই সাই করে ছুটে চলা বাস, ট্যাক্সি, সব কিছু যেন উপভোগ করার মতো। আরও সেসব দেখতে দেখতে বাসায় ফিরল। বসার ঘরে লাইট জ্বালিয়ে বেক রেখে নেমে পড়ল কাজে। নিজে ফ্রেশ হওয়ার আগে ঘর পরিষ্কার করে রাতের খাবার রান্না করে একটা লম্বা শাওয়ার নিতে শাওয়ার রুমে ঢুকলো মেয়েটা। গত 2 সপ্তাহ ধরে এটাই ওর রুটিন। ঘরের কাজ করো, কিছু লাগবে সুপার মার্কেট থেকে নিয়ে আসো, একা একা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ো। কারণ আরও সে জাম্বুবান কোনোদিনের সময় মতো বাসায় ফেরে না। আর যদিও কোনোদিন ফেরে, সেটা আরশির দেখেও না দেখার ভান করে থাকে। নিজে থেকে টু শব্দও করে না। মানে শুধু শুধু কথা বলতে গিয়ে কারো ধমক খাওয়ার তো কোনো মানেই হয় না। কিন্তু বিধিবাম, আজকে আরশি গোসল শেষ হতে না হতেই বাসার গেট খুলে ভেতরে ঢুকলো ক্লান্ত শান্ত একটা মুখ। দরজা খোলার আওয়াজ শুনে হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য থমকে গেল আরশির। কোনো মতো গায়ের ট্রাওয়াল পেঁচানো, বুকের উপর থেকে ওটা পড়ে যেতে নিলে সহসা অমনি পিছন থেকে আচমকা সেটা শক্ত হাতে ধরে ফেললো কেউ একজন। মুহূর্তে ক্রিড এভেন্টাসে ব্রু ইডিটে এবং মানসিক একটা সুগন্ধে ভরে গেল আরশির আশপাশ। পরিচিত পারফিউমের গন্ধে চোখ খিচে বন্ধ করে নিল আরশি। এক হাত দিয়ে আরশির গায়ে ট্রাওয়াল ধরে রেখে ওর উন্মুক্ত ঘাড়ে উষ্ণ শ্বাস ফেলল কেউ একজন। বলেছিলাম না আমাকে কিস করার শাস্তি বাসায় ফিরে তোমাকে পেতে হবে। আরশি বরফের নেই জমে উঠল শেহজাদের কথা শুনে। কিন্তু মানুষটা সেসব পড়ুয়া করলে তো। পিছন থেকে গভীর চুমু বসালো আরশির খোলা পিঠে। নিঃশ্বাস আটকে আসলো মেয়েটার। পরপর চুমু খেলো ওর গলায়, তারপর কানে, তারপর চিবুকের উপর অংশে। মানুষটার প্রতিটা স্পর্শে উষ্ণ গোঙানির মতো আওয়াজ করলো আরশি। তখনই কানের কাছে ঠোঁট ছুঁয়ে লোকটা বলল, শায়ান শেহজাদ সত্যি সত্যি শাস্তি দিলে সহ্য করতে পারবে তো? অসম্ভব, কি করে পারবে ও? এটুকুতে নাভিশ্বাস ওঠার পালা। আর কি শাস্তি দেওয়ার বাকি আছে জাম্বু মান্টারোকে? চকিতে চোখ মেলে চাইলো আরশি। আশেপাশে ঘাড় ঘুরিয়ে খুঁজলো পরিচিত মুখটা। বুঝলো জাম্বুবান নয়, ও নিজেই বাথটবে ঘুমিয়ে ঘুমিয়ে এসব উল্টাপাল্টা স্বপ্ন দেখছিল। মুহূর্তে রক্তিম হলো কপাল। গরম হয়ে যাওয়া গাল দুটোয় হাত দিয়ে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো কিছুক্ষণ। কিন্তু সেই স্বপ্ন ওর মাথা থেকে সরলে তো ঘুরে ফিরে ওই একই মানুষটা বারবার চলে আসে ওর ভাবনায়। এমনিতেই এই স্বপ্নের চোখ করে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে গোসল শেষ করলো মেয়েটা। বেরিয়ে এলো গাঢ় নীল রঙের সুন্দর একটা সুতি শাড়ি পরে। নিজেকে বোঝালো জাম্বু বান্ডার চোখের সাথে মিল রয়েছে বলে নয়, ছোট থেকে এই রংটা আমার ভীষণ পছন্দের, তাই পরেছে। আরশি খাবার টেবিলে নিয়ে বসে রইল প্রায় 2 ঘন্টা। মানুষটা আসার নাম গন্ধ নেই। মন খারাপ হলো মেয়েটার। কিন্তু যখনই ভাবলো উঠে যাবে, ঠিক তখন ওই বাসার সদর দরজায় স্পেয়ার কি দিয়ে খুলে ভেতরে ঢুকলো শায়ান শেহজাদ। গম্ভীর মুখবালয়, দেখে যা বোঝা বুঝে ফেললো আরশি। এখন এখানে থাকার জুরাসিক পার্কে পিকনিকে যাওয়ার সমান। 2 জায়গাতে জীবন সংকটের সম্ভাবনা, তাই যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়ায় শ্রেয়। দাঁড়াও। বরাদ্দ করা রুমের দিকে তরুণী পা বাড়ানোর আগেই পিছন থেকে ডাক দিল শেহজাদ। শীতল কণ্ঠস্বর আসরে পা থমে গেল সহসা। কিন্তু অবাক করার বিষয় হলো, যে মানুষটা কখনো হেসে 2 কথা বলে না ওর সাথে, সে আজ নিজে থেকে ওকে ডাকলো।
খানিক লজ্জা খানিক ভয়ে জমে যাওয়া পা দুটো আহতি দিল ওর শেহজাদের সামনে ছুটে পালানোর তীব্র ইচ্ছা কাছে। আরশিকে দাঁড় করিয়ে শেহজাদ নিজে এগিয়ে আসলো ওর সামনে। পরপর বাসকায় এক ধমক দিয়ে বলল, তখন কেন বললে না সত্যি আমাকে? মেয়েগুলো তোমাকে বলি করলো আর অমনি তুমি চুমু খেতে চলে গেলে। ওরা যদি আমার বদলে অন্য কাউকে চুমু খেতে বলতো তখন কি করতে? তুমি চলে যেতে চুমু খেতে? 2 বছর ওদের বিয়ের বয়স, আর ভিন দেশের মাটিতে এই মুটে 2 সপ্তাহ সংসার। সেখানে সারা জীবনের সবচেয়ে বড় ধমকাটা হয়তো আজ খেলো আরশি। মানলো ওদের দুইজনের বাবা মার জোড়াজুড়িতে বিয়েটা হওয়াতে হয়তো শুরু থেকে অসন্তুষ্ট ছিল মানুষটা, তাই বলে বিয়ের সাথে সাথে লোকটা বউকে রেখে ফ্লাইটে ধরে আমেরিকায় চলে আসতে পারে? যে কিনা এই 2 বছরে বউকে মানুষ বলে মনেই করলো না, কোনোদিন ভালো করে একটা কথাও বললো না। অথচ আরশিকে শেহজাদের বাবা মা আমেরিকাতে নিয়ে আসার প্রথম দিনেই সে তার হুঁশিয়ারি বার্তা জারি করলো, যদি এখানে থাকতে হয় তাহলে আমার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে তোমাকে। প্রথমত, আমি আমার মতো থাকবো আর তুমি তোমার মতো থাকবে। আমার জিনিসপত্রে হাত দেবে না, আমি তোমার জিনিসপত্রে হাত দেব না। আর দ্বিতীয়ত, বউ হয়ে ঢং সেজে থাকার কোনো দরকার নেই। পড়াশোনা করতে এসেছো, মন দিয়ে শুধু ওটাই করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট রুলস, সবসময় অন্তত 3 ফুটের দূরত্ব মেনটেন করে চলবে আমার থেকে, বুঝতে পেরেছো? কেন ভাই, তুই কি করোনার রোগী যে 3 ফিটের ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে? মনে মনে ভেঙচি কেটে ভেবেছিল আরশি। আর আজ সেই অ্যাটিটিউডের বস্তা। মিস্টার শায়ান শেহজাদ নিজে থেকে আরশির সাথে এতগুলো কথা বলল, ভালোবেসে বলল? অবশ্যই নয়। এই জাম্বুটানটা কি কখনো কাউকে ভালোবাসতে পারে? মনে মনে ফুস করে নিঃশ্বাস ফেলল আরশি। তার উপর কি করে বুঝবে এই জাম্বুবানকে, যে পুরো ঘটনাতে ও শুধু বেকার বেকার ফেসে যায় একটা নিরীহ বউ। আই এম আস্কিং ইউ এ ড্যাম কোয়েশ্চেন ইডিয়েট। তুমি কি শুনতে পাওনি কি বলেছি? শেহজাদের বকা খেয়ে সংবিবরণ ফিরল আরশি। মনে মনে ভাবল, লোকটা কি 4 জোড়া চোখ দিয়ে নিজেকে দেখতে পাচ্ছে না যে ও কি চরম পর্যায়ে অনুতপ্ত? তবু এভাবে ধমকে যাচ্ছেন উনি। তার এমন এক একটা বাসখাই ধমকে যেখানে ওর রু আত্মা একটু পর পর সফরে যাচ্ছে, সেখানে উত্তর কি করে দিবে? আর ভয় পেলে আরশি ঠিকঠাক কিছু বলতে গেলে গুলিয়ে ফেলে। এই যেমন শেহজাদের আরেকটা ধমকে ভয়ে হরবিবল হয়ে বলে উঠল, আমি আমার স্বামীকে কিস করতেই পারি, তাতে আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা নয় প্রফেসর। আরশি ভীষণ আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বললেও ওর বুকটা বালু ঝড়ের কবলে পড়া তাঁবুর মতো কাঁপছে। মিনিটে মিনিটে গলা শুকিয়ে হচ্ছে সাহারা মরুভূমি। এত বড় একটা কথা এত অবলম্বে বলে ফেললো ও। আর স্বামী, যার চোখে চোখ রেখে আরশি এতদিন একটা কথা বলতে পারেনি, সেই ডিপজল মার্কার লোকটাকে এত সহজে স্বামী ডেকে ফেললো। এতক্ষণে শক্ত করে রাখা মুখমণ্ডল সহসাই বদলে গেল শেহজাদের, যেখানে এখন স্থান পেয়েছে এক ফালি চৌকস হাসি। অবশ্য সেটা আরশিকে লুকিয়ে। মেয়েটা যেভাবে মাথা নিচু করে রয়েছে দেখবে কখন। বুকে বেঁধে রাখা হাত নিচে নামিয়ে ধীর পায়ে আরশির কাছে আরেকটু এগিয়ে আসলো শেহজাদ। এতটা কাছে এসে দাঁড়ালো যেন 2 ইঞ্চি দূরত্ব রইল না তাদের মধ্যে। 3 ফিটের দূরত্ব তো দূরের কথা। ক্ষণিকের স্বাভাবিকতাটুকু হারিয়ে আবার মুখে আদল শক্ত হলো। সাদা কাচের অন্তরালে থাকা চোখ দুটো হাসছে, তবু কণ্ঠ গম্ভীর করে জিজ্ঞেস করলো, তুমি তোমার হাজবেন্ডকে কিস করেছিলে? বেখেয়াল আরশি উপর নিচ মাথা ঝাঁকিয়ে ফেলেছিল প্রায়। বুঝতে পেরে তৎক্ষণাৎ আবারও ঘন ঘন দুপাশে মাথা নাড়ালো। চোখ দুটো টাইলসের মেঝেতে সুপার গ্লো দিয়ে আটকে রাখলো। ভুলেও মাথা তুলে তাকালো না শেহজাদের দিকে। একজনের সমুদ্রের মতো 2 চোখ নীল চোখে চোখ রেখে তাকানো সাহস নেই ওর। আর থাকবেই বা কি করে? থাকার মতো আর কিছু বাকি রেখেছে সে? তখনই মুখ খুলল শেহজাদ। স্বভাব সুলভ গরু গম্ভীর কণ্ঠে উপহাস মিশিয়ে বলল, ঠিকই তো, তুমি তোমার হাজবেন্ডকে কিস করতেই পারো, তোমার পুরো অধিকার আছে এটার করার। এই প্রথমবার আরশির মনে হলো ও যেন চিৎকার করে বলতে চায়, হ্যাঁ ধরনী, দ্বিধা হও, মাটি ফাঁক করো, আমি ঢুকে কিছুক্ষণ বসে থাকি তোমার ভিতর, দরকার পড়লে তোমাকে বকশিস দেব। তবু আর লজ্জায় ফেলো না আমাকে এই জাম্বুবানের সামনে। ধরনী যদি কথা বলতে পারতো তাহলে সে এতক্ষণে নির্ঘাত আরশির বাঁচানোর রিকোয়েস্টে রিমুভ করে দিয়ে বলতো, সরি ডিয়ার, তোমার জাম্বুবান তোমার থেকে দেখতে বেশি সুন্দর, তাই আমি ওর সাইডে। বলবে নাই বা কেন, আমেরিকান মাটি কিনা। সামনে দাঁড়ানো জাম্বুবানটার রূপে ওর সাথে সাথে ধরনীয় যে কুপকাত। এইসব ভেবে চকিত চোখ তুলে চাইলো আরশি। নিজেকে বাঁচানোর ক্ষীণ প্রয়াসে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি আসলে এভাবে বলতে চাইনি, কথাটা বিশ্বাস করুন। ভাবলো এই বুঝি ওর উপর এক দয়া হলো বিদেশি জাম্বুবানটার, এই বুঝি শেষবারের মতো বাঁচিয়ে নিল ওকে। কিন্তু না, প্যান্টের পকেটে দুটো হাত দুহাত ঢুকিয়ে আরামসে দাঁড়ালো শেহজাদ। পরপর ঠুটে চৌকস হাসি টেনে বলল, বউ যখন স্বামীকে চুমু খেতে পারবে, তাহলে স্বামীও নিশ্চয় তার বউকে চুমু খেতে পারবে। থতমতো খেলো আরশি। রক্ত শূন্য পেল্লব চেহারা মুহূর্তে শঙ্কায় আরো ফ্যাকাশে হয়ে গেল। কিছু বলতে গিয়েও যেন পারল না।
শুকনো মরুভূমির মতো শুকিয়ে কাঠ হয়ে রইল গলবিম্বল। অসার অসার লাগলো পুরো শরীর, মনে হলো কেউ মাটি সরিয়ে নিয়েছে পায়ের তলা থেকে। তবু কি অবশেষে ধরনীর দ্বিধা হলো ওর উপর। কিন্তু কোথায় কি, আরশি আর মাটি করে ভিতরে ঢোকা হলো না। ততক্ষণে শেহজাদ লম্বা পা ফেলে এগিয়ে আসলো ওর দিকে। 2 কদম পিছিয়ে গেল মেয়েটা, তবে লাভ হলো না। টেবিলে পা ঠেকতেই পিছনে পড়ে যেতে নিল আরশি, আর ঠিক সঙ্গে সঙ্গে ওর কোমর আঁকড়ে ধরল সামনে দাঁড়ানো মানুষটা। একে ওপরে দুজোড়া দৃষ্টি নিবদ্ধ হলো এক জায়গায়। শেহজাদের উষ্ণ হাতের স্পর্শে আরশি পৃথিবী থমকালো। মুহূর্তের জন্য যেন শিথিল হয়ে হৃৎপিণ্ডের গতি। স্বামীর ছোঁয়া বুঝি এতটাই মারাত্মক যে আরশি নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ক্ষণিকের জন্য আরশির মনে হলো, না, 19 বসন্তর পর আসা এই তো সেই মানুষ যে একটু হলেও ভাবে ওর কথা, একটু হলেও চিন্তা করে। একে আঁকড়ে ধরেই তো সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। আর ঠিক তখনই আরশির কোমর ছেড়ে দিল শেহজাদ। ধপাস করে মেয়েটা গিয়ে পড়ল ফ্লোরে। পিছনে হাড্ডি ব্যথায় টুনটুনি উঠল, শুনল শেহজাদের সেই হিমশীতল কণ্ঠ। কি ভেবেছিলে এটা বলবো আমি? হাউ ফানি। শায়ান শেহজাদ মরে গেলেও তোমাকে নিজের বউ বলে মেনে নিবে না, যার জন্য আমি আমার বোনকে হারিয়েছি, আমার শৈশব হারিয়েছি, আমার মায়ের সন্তান হারানো হাহাকার দেখেছি। সেই মেয়েকে আমি ঘৃণা করি, আর তাকে বউ হিসেবে মেনে নেওয়া তো প্রশ্নই আসে না। আরশি বাকরুদ্ধ, শুধু ফেল ফেল করে তাকিয়ে রইল সামনে মানুষটার দিকে। ওর প্রতি মানুষটার এত রাগ, কই কেউ তো বললো না কোনোদিন ওকে এসব কথা। আর ও কিভাবে শেহজাদের বোনকে হারিয়ে যাবার জন্য দায়ী হবে? এই সব কিছু যখন আরশির মাথায় এলোমেলো জোট পাকাচ্ছে, তখন ওই কথার শেষে 20 বানটা শেহজাদ ছুড়ল আরশির দিকে। আর শাড়ি কেন পরেছ? আমাকে সিরিয়াস করতে বলেছিলাম না? বউ হয়ে সংসারে থাকার কোনো দরকার নেই, তারপর কেন পরেছ? আর পরবো না। কাপা কাপা কণ্ঠে কোনো মতো কথাগুলো আওড়ালো আরশি। শুধু পারছেন এখনই চলে যেতে বাংলাদেশে। এই লোকটা বাসায় আর এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই ওর। চলবে কিনা গাইস সবাই একটু কমেন্টে জানান গল্পটি কেমন হয়েছে। তো আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি পরবর্তী পার্ট আপলোড দেব। যদি না আপনাদের ভালো রেসপন্স পাই তো পরবর্তীতে বেশি করে পার্ট দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সবাই জানিয়ে যাবেন গল্পটি কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল চোখের বাঁধন গল্পের 2 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আমরা কিডন্যাপারদের ফার্দার ইনকোয়ারির জন্য পাঠিয়েছি, তবে ওদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি তাতে শেহজাদের বাবা মেহমেদ হাসান বরাবরই শক্ত প্রকৃতির মানুষ, কিন্তু আজ যেন তিনি একজন সন্তানহারা বাবা। ভেঙে পড়া গলায় পশ্চিমা ভাষায় বললেন, কথাটা শেষ করুন অফিসার। অফিসার দীর্ঘশ্বাস ফেললেন, মাথা নিচু করে আওড়ালেন, আমি সরি মিস্টার মেহমেদ, কিন্তু আমার মনে হয় না আমরা আপনার মেয়েকে জীবিত উদ্ধার করতে পারবো, কারণ ওদের উপর নাকি অর্ডার এসেছিল মিস্টার ইব্রাহিম চৌধুরীর মেয়ে আরশি চৌধুরীকে কিডন্যাপ করার। সেখানে ভুলবশত ওরা আপনার মেয়েকে রুষাকে কিডন্যাপ করে, কিন্তু পরে যখন বিষয়টা ওরা বুঝতে পারে ততক্ষণে আমরা আমাদের টিমকে ভিকটিমকে খুঁজতে পাঠিয়ে দিয়েছি, আর ধরা পড়ে যাওয়ার ভয়ে ওরা আপনার মেয়ে রুষাকে নদীতে ফেলে দেয়। কথাগুলো শুনে নিজের স্ত্রীর পাশে হাঁটু ভেঙে বসলেন মেহমেদ। স্ত্রী মরিয়মের জ্ঞান নেই বললেই চলে। তাকে ধরে আছেন আরশির মা জেনেব চৌধুরী। ভদ্র মহিলা নিজেও কাঁদছেন। উপরওয়ালা সহায় না হলে আসছে মরিয়মের মেয়ের জায়গায় তার মেয়ে থাকতো। 2 বছর আরশি যখন ওর বাবার কোলে, আলু টালু চোখে বাবার কাঁধে মাথা রাখে, ইব্রাহিম চৌধুরী মেয়েকে শক্ত করে ধরে রেখেছেন। 12 বছরের শেহজাদ বাবা মার পাশে দাঁড়ানো, চোখ ফুলে লাল, বোঝা যাচ্ছে একমাত্র বোনের সুখে সেও পাথর। ইব্রাহিমের খারাপ লাগছে পুরো পরিবারটাকে এভাবে ভেঙে পড়তে দেখে। না সে তাদের বাংলাদেশে বেড়াতে আসতে বলতো, না এমন একটা ঘটনা ঘটতো। ভদ্রলোক সান্ত্বনা দিতে এগিয়ে গেলেন শেহজাদের দিকে, বললেন, পুলিশ তো খুঁজছে, দেখবে ঠিক ওনারা রুষার একটা খোঁজ পাবে। শেহজাদ শীতল চোখে তাকালো ইব্রাহিম চৌধুরীর দিকে। ভদ্রলোক ভরকে গেলেন কিছুটা। 12 বছর বয়সী ছেলেটা, যে কিনা 2 বছর আগে মরিয়মকে বলেছিল, আম্মু আমার বোনও কি তোমার মতো হয়েছে, কই দেখি তো একটু, আমার কোলে দাও না একটু বোনকে। সেই ছেলেটা আজ কঠিন কণ্ঠে বলল, আমার বোন হারিয়ে যাবার পিছনে আপনার মেয়েই দায়ী। আমি কখনো ক্ষমা করব না ওকে, কখনো না, কখনো না। বিছানায় ধর পড়িয়ে উঠে বসলো আরশি, চোখ মুখ ঘেমে নিয়ে একাকার। এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল বোধহয়, আজকে আবারও সেই একই স্বপ্ন। ওর সামনে থেকে রুষাকে তুলে নিয়ে যাচ্ছে মাস্ক পরা একটা লোক। এই একটা স্বপ্ন আগেও দেখেছে ও, আর যখনই দেখেছে তখনই শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। আজকেও শরীরটা বেশ সুবিধা ঠেকছে না আরশির কাছে। তবু আর বসে থাকলো না, তোরে ঘুরি ঘুরে বিছানায় ছেড়ে ঘুরি ধরে দেখলো 8টা বাজে। এত দেরি হয়ে গেছে, আরো দেরি করে বের হলে তো ভার্সিটি যাওয়ার বাসটাও পাবো না। কথাগুলো বলেই মেয়েটা ছুট লাগালো ফ্রেশ হতে। ওভার সাইজ জিন্সের প্যান্টের সাথে রঙা টি শার্ট আর সাথে একটা ডার্ক ব্রাউন রঙের ওভারকোট পরে রুম থেকে বেরিয়ে এলো আরশি।
কাঁধের টুট ব্যাগটা আপাতত হাতে, কোমর অব্দি ওয়েলি চুলগুলো বরাবরের মতো ছেড়ে রাখা। এত সাধারণ সাজগুজে আজ 5টা মেয়ের থেকে এই 19-এর মেয়েটাকে একটু বেশি অন্যরকম, মনোমুগ্ধকর। পাতলা ঠোঁটের উপর কালো তিলটা সেই সৌন্দর্যের জন্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রুম থেকে বের হতেই খাবার টেবিলের দিকে চোখ গেল ওর, যেখানে রাখা ধোয়া ওঠা স্যুপ আর গরম গরম ডিম পোজ দেখেই পেটটা মুচুর দিয়ে উঠল আরশির। রাতে খাবার তো জাম্বুটানটা কটুনি ঠেলা সামলাতে সামলাতে হজম হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে এই জন্যই কি সকাল সকালে এই জাম্বুবানটা ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে গেল? আরশি আর সময় নষ্ট করলো না, খাবার সামনে থাকলে বেশি ভাবতে নেই, তাই তো বসে খাওয়া শুরু করলো মেয়েটা। 1 চামচ স্যুপ মুখে দিয়ে চোখ বড় বড় করেই বলল, জাম্বুবানটা আসলে এত ভালো রান্না করে অবিশ্বাস্য। পরপর ডিম পোস্টটা একটু খেয়ে বলল, এভাবে সবসময় বইয়ের জন্য খাবার টাবার রান্না করলেও তো পারে জাম্বুবানটা, কিন্তু না, সারাক্ষণ শুধু খ্যাক 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 করবে। সাদে কি আমি ডিপজল আর জাম্বুবান বলে ডাকি? আর তখন ওই ঘড়ি আর কাফলিং পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে এলো শেহজাদ। পরনের সাদা শার্ট আর নীল রঙা ব্লেজার, পেন্টে একেবারে পারফেক্ট জেন্টলম্যান। মুহূর্তেই আরশির মনে পড়ল রাতের কথা। বিভোর হলো রাতে শেহজাদের কোমর জড়িয়ে ধরার ভাব নাই, পরে যে ফ্লোরে ফেলে দিয়েছিল সেটা অবশ্য আলাদা কথা। ভার্সিটি যাবে না নাকি তাকিয়ে থাকবে, থতমত খেলো আরশি। এতক্ষণ যে আরশি তাকিয়েছিল ওনার দিকে সেটা খেয়াল করেছে জাম্বুবানটা। যাবো তো, মাথা নিচু করে কোনো মতো উত্তর দিল আরশি। জুতো পরে গাড়ির চাবিটা হাতে নিয়ে আরশির দিকে তাকালো শেহজাদ। আবার রাতের মতো সেই ধুকবুকানি শুরু হলো বুকের ভিতর মেয়েটার। মানুষটা ওর দিকে তাকালেই যেন খামচে ধরে বুকের ভিতর। আমার ক্লাসে তুমি দেরি করে আসলে কিন্তু ঢুকতেই দেয় না, মাইন্ডেড। ঢুক গিল আরশি, কথাগুলো বলে দরজা খুলে বেরিয়ে গেল শেহজাদ। 19 বছর বয়সী মেয়েটা আবার তার এই রহস্য ঘেরা বলিষ্ঠ পুরুষটির প্রস্থান পানে চেয়ে রইল নির্বিশেষ। সকাল শুরু হলো পূর্বের আকাশের লাল, কমলা গোলাপি রঙ আর সূর্যের আভা ছড়িয়ে পড়েছে। যে রঙের প্রতিফলন ঘটল যারা রুমের কাছের দেয়ালে। চোখ ডলতে ডলতে ঘুম ভাঙল মেয়েটার। ঘাড় অব্দি ছোট ছোট চুলগুলো হাত দিয়ে আরো এলোমেলো করে নেমে পড়ল বিছানা থেকে। গন্তব্য ফ্রেশ হতে হবে, ভার্সিটি যেতে হবে, তার উপর পার্ট টাইম একটা জবও খুঁজতে হবে। জমানো টাকা প্রায় শেষের পথে। আপাতত একটা কফি শপ বা কেক পেস্ট্রি দোকানে পার্ট টাইম জব করতে পারলে লাভ। এসব ভাবতে ভাবতে ঘুম থেকে রুমের বাইরে বের হতেই বাঁধল বিপত্তি। কিচেনে কোনো এক ভীষণ ফর্সা বিদেশি বাদর শুধু একটা নিম্ন বস্তু পরে লাফাচ্ছে। পুরো শরীরে কাপড়ে আর কোনো সিটে ফোটাও নেই। দিনের আলো চোখে শুয়ে আসতে চোখ পিটপিট করে যারা আবার দেখলো কিচেনের সামনেরটা। মানুষটা পিছনে দাঁড়িয়ে বুঝলো এটা বাদর নয়, মানুষ, যে কিনা বর্তমানে গানের তালে তালে তার পচা দেশও ডুলিয়ে দেখানো শুরু করেছে যারাকে। মেজাজ খারাপ হলো মেয়েটার। সাইড বক্সে বিকট শব্দে বাজতে থাকা বিদেশি গানটা যারা বন্ধ করে দিতে সামনে থাকা মানুষটা পচা দেশ দুলানো বন্ধ হলো। সাউন্ড বক্স বন্ধ হয় হেতু খুঁজতেই নাক কুচকে পিছন ফিরে তাকালো লোকটা। আর তখনই প্রথমবারের মতো একজোড়া সোনালি চোখ গিয়ে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা বাঙালি মেয়েটার উপর। ছোট ছোট চুল আর নীল চোখের যারাকে প্রথম দিকে উন্মুক্ত বুকের বাঁ পাশে হাত রাখলো মানুষটা। পুরো ঠোঁটে ফাঁক দিয়ে চিকচিকে থেমে বের হলো যারা রূপের প্রশংসা। মাই গুডনেস, হোয়াট এল বিউটি। পরপর কাউন্টার টেবিলের উপর থেকে হাত বাড়িয়ে বলল, হ্যালো, আই এম আয়ান, দ্য গ্রেট আয়ান হান্টার। নাম তো সুনাই হোগা, বাই দ্য ওয়ে তোমার নাম? অর মে আই কল ইউ মাই বাটারফ্লাই? যারা কিছুটা অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরপর মনে ভাবল, এই বিদেশি বানরটা বাঙালি। যারা আয়ানের বাড়িয়ে দেওয়া হাত আর 32 পাতির দাঁতকে সম্পূর্ণ অজ্ঞা করে উল্টো ঘুরে হাঁটা দিল নিজের রুমের দিকে। তখনই পিছন থেকে আয়ান বলে উঠল, তোমার নাম যে যারা সেটা কিন্তু আমি জানি, আর ওটাও জানি যে তুমি বাঙালি। এবারে হোমওয়ার্ক কাল রাতে আমাকে বলেছে। আয়ানের সোনালি চোখ জোড়া চকচক করছে, মুখে বিব্রত হাসি নিয়ে পরপর বলল, যদিও ভেবেছিলাম আমার নতুন ফ্ল্যাটমেটের সাথে রাতে বেশ ভালো আড্ডা দেওয়া যাবে, কিন্তু এসে দেখি তুমি দরজা আটকে অলরেডি নাক ডাকা শুরু করে দিয়েছ। যদিও সুন্দর মেয়ে নাক ডাকে না, কিন্তু তুমি তো শুধু সুন্দরী নও, তুমি হলে বিউটি উইথ ব্রেন টাইপ সুন্দরী। তাই এই থিওরিটা তোমার জন্য নয়, বাকিদের জন্য। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে থামলো ছেলেটা। অপেক্ষা করলো যারার পিছনে ঘুরে তাকানোর, মেয়েটা কিছু একটা বলুক ওকে। হলো তাই। যারা হাঁটা থামিয়ে আয়ানের দিকে ফিরে কোমরে 2 হাত রাখলো, চোখ ছোট ছোট করে বলল, তাহলে হোমওয়ার্কাররা নিশ্চয়ই আপনাকে এটাও বলে দিয়েছে যে এখন থেকে এই বাসায় কিছু রুলস অ্যান্ড রেগুলেশন চালু হবে। যেখানে আমি পার্টি এ, আপনি পার্টি বি। পরপর কাউন্টার টেবিলের দিকে একটু এগিয়ে এসে বলল, আজ থেকে পার্টি এর উপস্থিতি পার্টি বি বাসায় কোনো উল্টাপাল্টা করলে সোজা হোমওয়ানের কাছে বিচার যাবে। পার্টি বি বাসায় মেয়েবাজি করলে, ছেলেদের নিয়ে আড্ডা দিলে সোজা হোমওয়ানের কাছে বিচার যাবে।
চিড়িয়াখানা ছেড়ে এখানে এসে গান ছেড়ে নাচানাচি করলে সোজা হুমওয়ানের কাছে বিচার যাবে। আর পার্টির সাথে ফ্লার্ট করতে আসলে যারা কথাটা শেষ করার আগে আয়ান বলে উঠল, ওয়েল লেমলি গেস, সোজা হুমওয়ানের কাছে বিচার যাবে তাই তো? যারা আরেকদিকে ঠোঁট বাঁকালো। পরপর আয়ানের চোখ দেখে উপহাসে সরে বলল, ভুল, ফ্লার্ট করতে আসলে জায়গা মতো এমন লাথি পড়বে যে 3 দিনে হুঁশ ফিরবে না। যারা শেষের কথাটাই ঢুক গিল আয়ান একটু নিচে হয়ে আসল জায়গায় হাত দিয়ে থেকে অপ্রস্তুত হাসলো। কোনো মতে বলল, কুল ডাউন বাটারফ্লাই, শুরুতে আমার ফিউচার জেনারেশন নিয়ে ফুটবল খেলার কি দরকার বলো? এখানে বইয়ের মুখ দেখলাম না, তার আগেই যদি। যারা আর দাঁড়ালো না, নিজের রুমে যেতে যেতে উঁচু গলায় বলল, ফিউচার জেনারেশন বাঁচাতে হলে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলুন মিস্টার আয়ান হান্টার। ম্যানহাটন সিটি আকাশ আজ মেঘাচ্ছন্ন, গৌরচন্দি ভবনগুলো যেন সেই মেঘ ভেদ করে দাঁড়িয়ে থাকা এক একটা ক্লাউড ফরেস্টা। জনসমাগমে কানায় কানায় পূর্ণ থাকা সেন্টার পার্কে মানুষের আনাগোনা সব বাড়তে শুরু করেছে। তার মধ্য থেকে ঘন ঘন শ্বাস পেলে দৌড়াচ্ছে আরশি। ভার্সিটিতে যাওয়ার বাস মিস করেছে। এখন ওর একমাত্র ভরসা এখানকার সাবওয়ে ট্রেন। কিন্তু ভাগ্য বোধহয় আজকে কোনো মতে সাহায্য করবে না বলে পণ করে রেখেছে, নয়তো দৌড়ে এসেও কেন শেষ রক্ষা করতে পারলো না মেয়েটা। প্ল্যাটফর্মে পৌঁছাতে পারলেও 2 সেকেন্ড দেরি করে আসায় মুখের উপর ট্রেন দরজা বন্ধ করে গেল। ফলস্বরূপ কাঁধে টুট ব্যাগটা হাতে নামিয়ে মাথা নিচু করে প্ল্যাটফর্ম ছাড়তে হলো ওকে। একটু আগে যে মেয়েটা দৌড়াচ্ছিল সেই মেয়েটার হাঁটার গতি এখন অস্বাভাবিক চাইতেও শীতল। মনে মনে ভাবল, এখন যদি হেলিকপ্টার করে ভার্সিটিতে যায় তবুও শেহজাদ তোকে ক্লাসে ঢুকতে দেবে না। মুহূর্তে ম্যানহাটনের সমস্ত মেঘ যেন জমা হলো আরশির আননে। ঠোঁট উল্টে আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি কেন এত পচা জাম্বুবান? নিজের গাড়ি করে ভার্সিটিতে গেলেন, সাথে করে বউটাকেও তো একটু নিয়ে যেতে পারতেন। কিন্তু না, তাহলেও না 3 ফিটের ডিস্টেন্স মেনটেন কে করবে? পারে তো ফিতে দিয়ে মেপে মেপে দূরত্ব বজায় রেখে চলে আমার থেকে। কিন্তু অন্তরিক্ষের অন্তরে আরশির আর্তনাদ না পৌঁছালেও ফেরেস্তার মতো আগন্তুরন্তকে আগমন ঘটল ওর পাশে। যদিও ফেরেস্তা না জমদূত সেটা তো পরে বোঝা যাবে, কারণ ওর হুট করে কাউকে ফেরেস্তা মনে করা বোকামি ছাড়া কিছুই নয়। সফেদ রঙা গাড়িতে বসে থাকা সেই আগন্তুক তো নিজে থেকে আরশিকে জিজ্ঞেস করলো, ডু ইউ নিড এ রাইট ম্যাম? ফেলে পুরুষালী কণ্ঠ শুনে পাশ ফিরে তাকালো আরশি। সম্পূর্ণ কালো লেদার জ্যাকেট, পেন্ট আর মাস্ক পরিহিত একটা লোক গাড়ি ড্রাইভিং সিটে বসে কথাটা জিজ্ঞেস করছে ওকে। রাইট নেবে কি নেবে না এই মুহূর্তে ভাবলো আরশি, কিন্তু এই মুহূর্তে ভাবার চাইতে ক্লাস ধরাটা বেশি জরুরি। তাই তো আগন্তুক লোকটাকে উবার ড্রাইভার মনে করে বসলো। ইট ইউড বি এড এ গ্রেট হেল্প ইফ ইউ ক্যান হিপ মি আর রাইড টু মাই ইউনি, ডোন্ট ওরে, আই উইল পে ফর দ্য রাইড। গাড়িতে বসা লোকটি পশ্চিমা ভাষায় হেসে বলল, শিওর ম্যাম, জাস্ট হুপ অন অ্যান্ড আই উইল টেক ইট ইউ দেয়ার। আরও সে আগে পিছে আর কিছু ভাবলো না, তাড়াহুড়া করে গাড়ির পিছনে সিটে উঠে বসতে গাড়ি স্টার্ট দিল সেই লোক। ঠোঁট গোল করে নিশ্চিন্তে লম্বা শ্বাস ফেললো মেয়েটা। আবার একটু খটকা লাগলো ওর কাছে। মনে মনে বলল, এখনো তো ভালো মতো রাস্তা চিনি না, যদি লোকটা ভালো না হয়, যদি অন্য কোনো জায়গায় নিয়ে চলে যায়। জাম্বুবানকে কি মোবাইল থেকে লোকেশনটা একবার শেয়ার করে রাখবো? আর ঠিক তখনই লোকেশনটা শেয়ার করতে যাবে তখনই মাথায় আসলো, কিন্তু আমি লোকেশন শেয়ার করলেই বা উনি দেখবে কেন? এমনিতেই তো আমি উনার জন্য উড়ে এসে জুড়ে বসা একটা ঝামেলা। যদি নিজে থেকে হারিয়ে যায় তাহলে তো মনে হয় খুশি হবে জাম্বুবানটা। মিলাদ টিলাটও পুড়িয়ে ফেলতে পারে এই খুশিতে। তৎক্ষণাৎ আকাশ ভেঙে ঝিরঝিরি বৃষ্টি নামলো। ভীষণ ব্যস্ত এই শহরটায়। অবাক চোখে জানলার বাইরে তাকালো আরশি, কিন্তু মুখ বাড়িয়ে বৃষ্টি দেখার আগেই ড্রাইভিং সিটে বসা লোকটা গাড়ি জানলা তুলে দিল। ভোরকে গেল ও, একে তো মনের ভিতর কু ডাকছে, তার উপর এভাবে লোকটা গাড়ি জানলা তুলে দিল কেন? ভাবলো নেমে যাবে। আজকে দেরি যখন হয়েছে তখন আর ভার্সিটিতে যে কাজ নেই, এখানে নামলো একটা বাস ধরে সোজা বাসায় চলে যেতে পারবে ও। কিন্তু ড্রাইভারকে গাড়ি থামাতে বললো, গাড়ি গতি আরো বাড়িয়ে দিল লোকটা। কুটিল হেসে পশ্চিমা ভাষায় বলল, এত অস্থির হচ্ছেন কেন ম্যাম? আপনি না ভার্সিটিতে যাবেন, আমি তো আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। আরশি শুকনো ঢোক গিল, কাপা কাপা হাতে শেহজাদকে কল দিল। 1 বার 2 বার 3 বার রিং হলো, কিন্তু শেহজাদ সেই কল রিসিভ করলো না। এদিকে গাড়ির দরজাটাও লক করে রেখেছে লোকটা, চাইলেও সেটা খুলতে পারছে না আরশি। আবার নিজের ফোনের দিকে তাকালো মেয়েটা, কিন্তু ঠিক যখন ওই লাইন 1 নাম্বারটা ডায়াল করতে যাবে তখন ওই প্রচন্ড গতিতে গাড়ি ঘোরালো সেই লোক। মোবাইল সিটকে নিচে পড়ে গেল আরশির হাত থেকে। বিকট শব্দ ওর মাথা গিয়ে ঠেকলো কাচের জানলায়। আচমকা আঘাতে ওখানে জ্ঞান হারালো মেয়েটা। চোখ বন্ধ হওয়ার আগে শুধু বিড়বিড় করে বলল, শেহজাদ প্লিজ বাঁচান আমাকে, প্লিজ শেহজাদ। চলবে গাইস, পরবর্তী পার্টও আপলোড দেওয়া আছে, সবাই দেখে নিন। লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনে ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, নীল চোখের বাঁধন গল্পের 3 নাম্বার পার্ট। তো যারা এখনো 2 এবং 1 নাম্বার পার্ট দেখেননি দেখে আসুন। তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবও করে রাখবেন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। দেখলে কতবার বললাম দেখে কাজ করো, দেখে কাজ করো, হাতটা তো আবার কেটো না সবজি কাটতে গিয়ে, কিন্তু না, গিন্নি আমার সব কাজে তাড়াহুড়ো করতেই হবে। স্ত্রী জৈনব চৌধুরীর হাত নিজের কুলের উপর রেখে কথাগুলো বলল আরশির বাবা ইব্রাহিম চৌধুরী। পরপর হাঁকছুলেন বাড়ি কাজে সহযোগিতা করা হারুকে ডাকলেন। কই রে হারু, তোর গিন্নির মা তো হাত কেটেছে, তাড়াতাড়ি আমার টেবিল থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয় তো। ওর হ্যাঁ, সাথে একটু তুলো আর স্যাবলনও নিয়ে আসিস। জৈনের পাশে বসা ছিলেন স্বামীকে দেখছিলেন মুগ্ধ হয়ে। এই বয়সে বইয়ের প্রতি এত যত্ন লোকটার। ইব্রাহিম চৌধুরী হাঁক ডাক শেষে স্ত্রীর দিকে তাকালেন, চোখে মায়া মিশিয়ে শুধালেন, বেশি ব্যথা করছে গিন্নি? কি নিয়ে সারাক্ষণ এত ভাবো বলো তো? এত উদাসী হলে চলবে? দিন দিন বয়সটা বাড়ছে না কমছে বলো তো তোমার? এবারটাই মুখ খুললেন প্রণনী, দীর্ঘশ্বাস ফেলেই বললেন, আসলে মেয়েটার কথা এত মনে পড়ছে না। ওখানে কেমন আছে, কি খাচ্ছে, আদৌ খাচ্ছে কিনা কিছুই তো ভালো করে বলে না। জানোই তো কি মুখ চূড়া স্বভাবের মেয়েটা, বুক ফাটবে তবু মুখ ফুটবে না ওর। ইব্রাহিম চৌধুরী স্ত্রীর কাঁধে আলতো চাপ দিয়ে বললেন, তুমি শুধু শুধু চিন্তা করছো গিন্নি। আর ওখানে কি আমাদের মেয়ে একা নাকি? শেহজাদ আছে ওর সাথে। জৈনেব চৌধুরী তবু উসকুস করলেন, অবশেষে মুখ ফসকে বলেই ফেললেন, আসলে আমার না কেন যেন আজকে সকাল থেকে মনটা ভীষণ কুল রাখছে। মেয়েটা ভালো আছে তো? এক কাজ করো, মেয়েটাকে কল করে দাও, কিছুক্ষণ কথা বলো, দেখবে এইসব কুগাওয়া টাওয়ার করে পালিয়ে গেছে। ইব্রাহিম চৌধুরীর কথা শেষ হতে দেরি হলো, কিন্তু জৈনব মেয়েকে কল দিতে দেরি হলো না। ইব্রাহিম চৌধুরী পাশ থেকে বললেন, স্পিকারে দাও তো ফোনটা, আমিও শুনি তোমার মা মেয়ে আমার নামে কি নিন্দে কথা বলো কিনা। আমি আপনাকে নামে নিন্দে করি? করোনা বলছো গিন্নি? তুমি তো কল দিয়ে 1 ঘন্টা আগে আমার বিরুদ্ধে মেয়ের কাছে নালিশ ঢুকে দাও, পরে বাকি কথা বলো। ইব্রাহিম চৌধুরী হেসে হেসে কথাগুলো বললে মুহূর্তে তার সব হাসি উদা হয়ে গেল। জৈনবের যেন জমে গেল সাহসা। কয়েকবার রিং হয়ে কলটা যেতেই দুশ্চিন্তায় বাড়ল তাদের। জৈনবের আহত চোখে স্বামীর পাশে চেয়ে বললেন, মেয়েটা তো ফোন ধরছেই না। টুডে ইউ উইল বি ডিসকাস্টিং statistics dash anyone and any question before you begin। গ্যালারির মতো সুবিশাল ক্লাসরুমটিতে প্রায় 100 খানেক স্টুডেন্ট ক্লাস নিচ্ছে। শেহজাদ কঠোর মুখবালয় দেখে বোঝার উপায় নেই যে তার নীলরফা চোখ দুটো রুটিনে এদিক ওদিক খুঁজছে কোনো একজনকে। কিন্তু না, ক্লাসে কোথাও যখন আরশির দেখা সেই চোখ জোড়া পেল না, তখনই শুভ্র ললাটে ভাস পড়ল শেহজাদের। একটু আগেও তো মেয়েটাকে ভার্সিটিতে আসার জন্য রেডি হয়ে টেবিলে বসা দেখেছিল, তাহলে কি এখনো এসে পৌঁছাতে পারেনি? কণ্ঠের শ্রেতা দূর করে আবারও বোর্ডের দিকে ফিরল মানুষটা, কিন্তু মনোযোগ আর দিতে পারল না। কই, সব তো ওই একত্রিত মেয়ে নিয়ে বসে আছে। অচেনা শহর, কোনো বিপদ আপদ হলে ব্যাস শেহজাদের ক্লাস নেওয়ার দরফা দফা হয়ে গেল। তখন ওই আরও সে কোনো বিপদে পড়তে পারে, এই খেয়ালটা ওর মাথায় আগে আসলো না কেন? বিরক্তিকর চসূচক শব্দ করে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে জল করে উঠল সেভ করা একটা নাম্বার, যেখান থেকে একটু আগে পরাপর 3 বার কল এসেছে। নাম্বারটা দেখে কিছু একটা হলো ওর বুকের ভেতর, যেটা আগে কখনো হয়নি। আগেও তো কতবার আরশির কল ইগনোর করেছে, ওই তখন তো এমন লাগেনি। শেহজাদ সময় নষ্ট করলো না, ক্লাসরুম থেকে বের হয়ে কল ব্যাক করলো ওই নাম্বারে। চোখ বন্ধ করে মনে মনে জপল, আরশি পিক আপ দ্য ফোন ইডিয়েট। ওপর পাশ থেকে কোনো সাড়া পেল না। বাসায় সিসি ক্যামেরা চেক করলো শেহজাদ, দেখলো বের হওয়া দরজার সামনে আরশি বাসায় পড়া জুতো জোড়া রাখা, তার মানে সে বাসায় নেও। মানুষটার শুভ্র আননে স্পষ্ট চিন্তার ছাপ, সরু নাকের ডকায় বিন্দু বিন্দু শ্রেষ্ঠ কুনিকায় স্থান পড়েছে। এই এক মেয়ে আর কত ভোগাবে ওকে? কোন আক্কেলে যে ওই মেয়েটাকে এভাবে একা একা চলাফেরা করতে অ্যালাউ করলো? এখন যদি রোষা ওর মতো আরশিও। হ্যালো শেহজাদ, পুরুষালী কণ্ঠে বিব্রত কাটলো শেহজাদের। ঠান্ডা ঘামে কপালটাও ভিজে উঠেছে। সেটাকে সম্পূর্ণ অপেক্ষা করে বলল, আয়ান, আই নিড ইউর হেল্প বডি, একটা লোকেশন ট্র্যাক করতে হবে ফার্স্ট। ফোনের ওপর পাশে মানুষটা নড়ে চড়ে বসলো নিজের চেয়ারে। শেহজাদকে এতটা উদ্বিগ্ন হয়ে কথা বলতে যেন প্রথমবার শুনলো ও। তুই শান্ত হো ভাই, কার লোকেশন ট্র্যাক করতে হবে আর কি হয়েছে? শেহজাদের উদ্দরভান্ত কণ্ঠস্বর শান্ত হলো না, আর না শান্ত হলো সে নিজে। বারবার রুষার হারিয়ে যাওয়া স্মৃতি মনে মস্তিষ্কে ঘুরে ফিরে খাচ্ছে। সেভাবেই বলল, মাই ওয়াইফ আরশি, শি ইজ মিসিং আয়ান, and I need to file head and any arrest। ক্লাস ব্ল্যাক মার্সিডিজ গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টা 250 কিলোমিটার। সেখানে ব্রোকফিডেনে একটি রাস্তায় 300 কিলোমিটার গতিবেগে এটি চালাচ্ছে শেহজাদ। ওর পিছনে পিছনে আসছে আয়ান সহ পুলিশের একটি পুরো টিম।
কিন্তু তারাও কোনো শেহজাদের গাড়িটাকে ফলো করতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। একটু পর পর এত জোরে কে বা গাড়ি চালায়? সেখানে ম্যানহাটন থেকে বেলকুনি আসতে প্রায় 1 ঘন্টা লাগে, সেখানে মাত্র 20 মিনিটে এসে পৌঁছেছে শেহজাদের গাড়ি। বেলকুলি ব্রিজের সামনে আসতেই শেহজাদের চোখ পড়ল অন্য গাড়িগুলোর সাথে পাল্লা দিয়ে চলা একটা সাদা গাড়ির উপর। খটকা লাগতেই আয়ান ফোনে বলে উঠল, শেহজাদ ভাবি ফোনের সিগন্যাল তোর সামনে ওই সাদা গাড়ি থেকে আসছে, আটকা ওকে। আয়ান বলার সাথে সাথে গাড়ি অ্যাক্সিলেটারে পড়ে চাপ পড়ল শেহজাদ। মুহূর্তে ধুলো উড়িয়ে সাদা গাড়িটাকে ওভারটেক করে সামনে থেকে ঘেরাও করলো শেহজাদের ব্ল্যাক মার্সিডিজ। পিছন থেকে কিডন্যাপারের গাড়িটা যেন পালাতে না পারে সেই জন্য আয়ান ওর টিমকে আসেই তারাও ঘেরাও করলো পিছন থেকে। মার্সিডিজের দরজা খুলে বেরিয়ে এলো শেহজাদ, লম্বা পা ফেলে এগিয়ে এলো কিডন্যাপারের সাদা গাড়িটার কাছে। সোজা গিয়ে ঘুষি বসালো গাড়িটার জানলায়। পাগলের মতো মুষ্টা খাতে কাজ ভেঙে জমত খেলো মুঠিগুলা, কিন্তু শেহজাদের থামার নাম গন্ধ নেই। এক পর্যায়ে গাড়ির জানলা কাজ ভাঙলো। ভাঙা জানলা দিয়ে মাস্ক পরা লোকটাকে টেনে বের করলো শেহজাদ। মাটিতে পা মিশতে ঘুষির তোর মুখ বেঁকে গেল মুখটার। শেহজাদের একটাই কথা, ডিয়ার ইউ টাচ মাই ওয়াইফ। এতগুলো ঘুষির মাঝে লোকটা কোনো মতো পুলিশগুলোর দিকে তাকিয়ে শুধু বলল, আই নিড টাচ হার, বিলিভ মি প্লিজ সাওয়ান হেল্প মি ফর দিস ম্যাডম্যান। আয়ান ঠোঁট টিপে হাসলো, পশ্চিমা ভাষায় না বলে বাংলাতেই বলল, মেডমেডের বউকে কিডন্যাপ যখন করতে চেয়েছ ঘুষি তো তোমাকে খেতেই হবে বাচ্চা ধন। যাদের এসবের ধ্যান নেই, জখম হাতে এসে একের পর ঘুষি বসিয়ে চলেছে মাস্ক পরা লোকটার গালে। এক পর্যায়ে আয়ান এসে ওকে থামায়। শেহজাদকে পিছন থেকে চাপটে ধরে বলে, স্যার ভাই এটাকে আর কত মারবি? একেবারে তো মরে নিঃশ্বাসটা অন্তত রাখ, বাকিটা আমি দেখে নিচ্ছি, তুই ভাবিকে বের করে আন গাড়ি থেকে। ততক্ষণে শেহজাদ লোকটাকে মারতে মারতে শুয়ে দিয়েছে ব্রিজের উপর, কিন্তু আরশির কথা শুনতেই ওর হাত থামলো। শেষ ঘুষে তুলছিল কেবল, মুহূর্তে আবার নামিয়ে ফেললো সেটা। উঠে দাঁড়ালো ঘন ঘন শ্বাস ফেলে। ততক্ষণে আয়নের টিমের লোকেরা কিডন্যাপারটাকে হাতে আঘাত করা পরিয়ে গাড়িতে তুলে ফেলেছে। এতক্ষণে মারকুটে মানুষটা উদ্ভাবনের মতো দৌড়ে গেল কিডন্যাপারের গাড়ির কাছে। হ্যাচকাটানে দরজা খুলতেই দেখলো পিছনের সিটে জ্ঞান হারিয়ে পড়ে আছে আরশি। কপাল ফেটে ফোটা ফোটা রক্তবিন্দু গুড়িয়ে ভিজেছে পাণ্ডুগাল। শেহজাদ মাথা নুয়ে ধীরে ধীরে ওর কাছে গেল, নাম ধরে ডাকলো কয়েকবার, কাজ হলো না। আয়ন পিছনে ছিল। কোথা থেকে একটা পানির বোতল শেহজাদের হাতে ধরিয়ে দিয়ে বলল, জ্ঞান নেই শেহজাদ, পানি ছেটাতে হবে মুখে। মানুষটা কাপা হাতে বোতলের মুখ খুললো, ঝুঁকে এসে আরশির মুখে পানি ছিটিয়ে দিতেই ধীরে ধীরে চোখ খুললো। চোখ খুলে শেহজাদকে দেখে প্রথম দফায় স্বপ্ন দেখে মনে হলো আরশির কাছে এক অলিক স্বপ্ন, যেখানে এখন হয়তো শেহজাদ ওর গালে শুয়ে বলবে, আরশি ঠিক আছো তুমি? কিন্তু সত্যি সত্যি শেহজাদ যখন ওর গাল ছিল, অলিক সেই স্বপ্নের মতো করেই বলল, ঠিক আছে আরশি। তখনই চোখ জোড়া ভিজে উঠল অভিমানে। শেহজাদের 2 হাতের ফাঁক গুলিয়ে ঠুকেই জড়িয়ে ধরলো পুরুষালী চৌড়া বুক, ফুপিয়ে ফুপিয়ে বলল, এত দেরি কেন করলেন আসতে? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানেন আপনি? শেহজাদা যখন হাতের আরশির মাথায় পিছনে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই তো চলে এসেছি, এখন আর ভয় করবে না। আয়ন কেসে উঠল গাড়ির বাইরে থেকেই বলল, সব রোমান্স কি তোরা গাড়ির ভিতরে ছেড়ে ফেলবি? অন্তত বাসায় গিয়ে করার জন্য কিছু বাকি রাখ। আয়ানের কণ্ঠ শুনে শেহজাদের বুক থেকে মাথা তুলল আরশি। পরপর চোখ গেল শেহজাদের জখম হাতের দিকে। আটকে উঠল মেয়েটা। রক্তশূন্য মুখখানা আরও যেন ফ্যাকাশে হলো সহসা। পাতলা অধর নুড়িয়ে অস্পষ্টই বলল, আপনার হাত এতটা কাটা, কি করে হলো এমন? কথা শেষ করতে ওর ঠোঁট তর্জনী ছোয়ালো শেহজাদ। গাড়ির ভিতরে বসে আলগুছে কুলে তুলে নিল আরশিকে। মেয়েটাকে তুলোর মতো হাতে জাগিয়ে বেরিয়ে এলো গাড়ি থেকে। শেহজাদ এখন যতটা শান্ত, আরশি ততটাই অবাক, হতবুদ্ধ। বিস্ময়ে তুলে চোখে ছানা বড়া আর চোয়াল ঝুলে পড়া জোগাড়। ও জাম্বুবানের কোলে, তাও এত কিছু হয়ে যাওয়ার পর এটাও সম্ভব? শেহজাদ আরশিকে কোলে নিয়ে গাড়ি থেকে নামতে আয়ন ওদের কাছে আসলো। কিছু পুলিশ এখনো দাঁড়িয়ে ওদের গাড়িতে সামনে। লজ্জায় শেহজাদের বুকে মুখ লুকলা আলসি। ছি, এতগুলো মানুষ দেখে ফেললো, এত বড় মেয়ে বরের কুলে উঠেছে। আরশি যতটা লজ্জা পাচ্ছে, আয়ান ঠিক ততটাই স্বাভাবিক কণ্ঠে শেহজাদকে জিজ্ঞেস করলো, তুই ড্রাইভ করতে পারবি না আমি এগিয়ে দেব তোদের? শেহজাদ গম্ভীর কণ্ঠে শুধু বলল, পারবো, বিসাইড আই নিড টু ইউ টু হার এলন। আয়ানের সোনালি চোখ জোড়া দুষ্টুমি সাপ স্পষ্ট। 2 হাতে উপরে তুলে ঠোঁট গুল করলো, টেনে টেনে বলল, ওকে, বিপদ যখন কেটে গেছে তখন আমি আর এখান থেকে কাবাব মেয়ে হাড্ডি হব না। পরপর কপালে সেলুট করার ভঙ্গিমা 2 আঙ্গুল ঠিকিয়ে বিদায় জানলো। কিন্তু যাওয়ার সময় শেহজাদে কানে কানে বলল, আর যদি চাচা টাচা হয়ে যায় খুব একটা অবাক হব না কিন্তু। আরশি কথাটা শুনলেও শেহজাদ চোখ গরম দেখালো আয়ানকে। যেতে যেতে আবারও ফিসফিস করে বলল, বেস্ট অফ লাক ভাই, আজকে প্রমাণ করে দে তুই আমার বন্ধু। আয়ানের কথায় এবার আর তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না শেহজাদ। আরশি কুলে নিয়ে পা বাড়ালো নিজের গাড়ির দিকে। কাল বৈশাখী ঝড়ের আগে আশপাশ যেমন থমকে থাকে, তেমন থো মেরে আছে মানুষটা।
বকাবকি করছেন আরশিকে, এত ভালো কবে থেকে হলো এই লোকটা? নাকি এবার কোনো ঝড় উঠানোর পূর্বে প্রস্তুতি নিচ্ছে মনে মনে? সেই ঝড় সামলাতে পারবে তো আরশি? ইডিয়েট, কোনো কমন সেন্স নেই? এই বুদ্ধি ধার করে এসেছো তুমি আলবোর্ড পড়াশোনা করতে? আরশি কিভাবে ওই কিডন্যাপার লোকটাকে খপ্পরে পড়েছিল সেটা শুনে কথাগুলো বলল শেহজাদ। ফর্সা মুখশ্রীতে স্পষ্ট বিরক্তির ছাপ। পারে তো গাড়ি থেকে এক্ষুনি ছুঁড়ে ফেলে দিতে মেয়েটাকে। হঠাৎ করে শেহজাদের অমন করা করা কথায় এইটুকু মন ভেঙে চুরমার হয়ে গেল আরশির। শাহ গদিতে ব্যাকলিনের ব্যস্ত রাস্তায় ছুটছে ওদের গাড়ি। জানালা দিয়ে ফুরফুরে হাওয়া এসে ফিরছে আরশির খোলা চুলে। এলোমেলো উঠছে সেগুলো। মেয়েটা এক হাতে কিছু চুল কানের পিছে গুজালো, বুকে চিবুক ঠেকিয়ে মিহি সুরে বলল, আমি ধার করে কেন আনবো বুদ্ধি? ও তার মানে কিডন্যাপারের গাড়িতে নিজের বুদ্ধিতে উঠেছিলে আপনি? কিন্তু ক্ষীণ প্রতিরোধ শুনতে পেল না বোধ হয় শেহজাদ, অমন ভাবে বলল, এরকম জানলে আমি ভুলেও তোমাকে বাঁচাতে আসতাম না। তুমি আসলে বয়সেই বড় হয়েছে আরশি, হাব ভাব এখনো ছোটবেলার মতো রয়ে গেছে তোমার। মাথায় এটুকু বুদ্ধি নেই? যেখানে মানুষ একা বাসে ওঠার সাহস পায় না, সেখানে উনি গেছে অচেনা একটা মানুষের গাড়িতে উঠতে। আমি সময় মতো না আসলে তো আরেকটু পরে হাত পা কিডনি সব ভাগাভাগি হয়ে যেত। ভাগাভাগি কথা শুনে ঠোঁট উল্টালো মেয়েটা। কোথায় ভেবেছিল এই বুঝি জাম্বুপানটা জীবজল থেকে মান্না হয়ে গেছে, আর বুঝি বকবে না আরশিকে। মাথাটা বুকের সাথে মিশিয়ে ড্রাইভ করতে করতে বাসায় নিয়ে যাবে, তারপর ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে সারাদিন। কিন্তু আরশির ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে লোকটা কি করলো, খ্যাক খ্যাক শুরু করলো। এখনও বুঝতে পারছে কেন জাম্বুমানটা যখন হাত নিয়ে তখন একা ড্রাইভ করতে পারবে বলেছিল। মেয়েটা ছোটো ছোটো চোখ করে মনে মনে দুই হাত কোমরে রেখেই বলল, ওরে জাম্বুপানের ঘরে জাম্বুপান, এই ছিল তোর মনে? আমায় ভুলিয়ে ভালিয়ে গাড়িতে তুললি এখন বকাবকি করবি বলে? তুই জানিস আর একটু হলেও ও আমার প্রাণটাই চলে যাচ্ছিল ওই কিডন্যাপারের হাতে। আর কার জন্য যাচ্ছিল? তোর জন্যই তো। শেহজাদ স্টিয়ারিং গিয়ার ঘোরাতে গিয়ে রিভার ভিউ মিররে তাকালো। নীলাভ চোখ জোড়া খুব সমর্পণ দেখালো মেয়েটার রাগে কটমট করতে থাকা চোয়াল। পন্ডুর মুখখানা লাল হয়ে ফুসছে। শেহজাদ মুখে দুর্বোধ্য হাসিটা আড়াল করে আবারও কণ্ঠে গম্ভীর্য নেই বলল, চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেলে আপলোড করা আছে, সবাই দেখে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল চোখের বাঁধন গল্পের 4 নাম্বার পার্ট। তো যারা এখনো 3, 2, 1 দেখেননি দেখে আসুন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আজ যদি কোনো খারাপ কিছু ঘটতো তাহলে সেটার দায়ভার কাকে নিতে হতো? আঙ্কেল আন্টিকে আমি কি জবাব দিতাম তখন? এবারও মুখ খুলল না আরশি, কিন্তু মনে মনে শেহজাদের 14 গোষ্ঠীর এক একজনকে ধরে ধরে বকে দিল এই ছেলের মুখে ছোটবেলায় মধুর বদলে করলার রস দেওয়ার জন্য। এই যে আরশির কপাল ফেটে গেছে, কই সেটা তো একবার নজরে পড়লো না লোকটার। না একটু ফু দিয়ে দিল সেখানে, না একটু আদর, কিন্তু বকা দেওয়ার বেলায় এক পায়ের উপরে খাড়া। ম্যানহাটন থেকে ব্রুকলিন যেতে যতটা সময় লেগেছিল শেহজাদের, তার চাইতেও যেন দ্রুত এসে পৌঁছালো ওদের অ্যাপার্টমেন্টের সামনে। দুইজনে একসাথে বাসায় ঢুকলেও শেহজাদ আরশিকে বাসায় ঘরে ফেলে রেখে ধূপধাপ পা ফেলল নিজের ঘরের উদ্দেশ্য। আগের থেকে মনটা খুব করে খারাপ হলো আরশির। ভাবলো এই বুঝে আবার শুরু হয়ে গেছে লোকটার ডিস্টেন্স মেনটেন করার ব্যতিক। মৃদু কালো চোখ জোড়া মেঘাচ্ছন্ন হলো নিমিষেই। সেখান থেকে ঝুপ করে এক বর্ষা বৃষ্টি নেমে ভিজিয়ে দিল ওর নরম গাল। যতবারই ও আঁকড়ে ধরতে চাইবে ততবারই কি লোকটা এভাবে পালাই পালাই করবে। বেশ বেশ, তাহলে এখন থেকে আরশিও শক্ত হবে, আত্মসম্মান ওরও আছে। শুধু শুধু কেন একটা লোকের অবজ্ঞা সহ্য করবে ও? হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছতে মুছতে ভাবলো মেয়েটা। আরশির রুম শেহজাদের রুমের উল্টো দিকে। সেদিকে পা বাড়াতে গেলেই পিছন থেকে আরশি বলে ডাকলো শেহজাদ। ডাক শুনে পিছন ঘুরে তাকালো ও। হরিণের মতো চোখে বিস্ময়ের পাহাড়। শেহজাদের হাতের ফার্স্ট ইনবক্স নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে বিস্ময় পাহাড় আকাশ ছিল আরশির। মুখ খুলে আগেই লম্বা পা ফেলে পাশ কাটায় মানুষটার। সোজা গিয়ে বসে ওর বিছানায় পাশে হাত রেখে বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো, এখানে এসে বসো। নির্লিপ্ত কণ্ঠে বিভ্রম কাটে আরশির। ধীর পায়ে এগিয়ে এসে বসে শেহজাদের পাশে। মানুষটার সম্পূর্ণ মনোযোগ তখন তুলোর অ্যান্টিসেপ্টিক লাগানোয়। নিমিষেই শেহজাদের উপর হওয়া অভিমান হাওয়াই মিঠাই নেই মিলিয়ে যায় মেয়েটার। পলকহীন চোখে নির্বিকার চেয়ে রইল সামনে বসা সেই পুরুষের পানে। কি নিখুঁত পলক ফেলতেই মনে চাইল না আরশির। মন বলল আরেকটু চেয়ে দেখি তো, যদি একটু প্রেম খুঁজে পাই নিজের জন্য ওই চোখে। তখনই আরশির দিকে মুখ তুলে চাইল শেহজাদ। সমুদ্রের মতো গভীর চোখ জোড়া জায়গা করে নিল আরশির চোখে। ঢোক গিলল সে। তবু একটু এগিয়ে এসে অ্যান্টিসেপ্টিক লাগানো তুলো দিয়ে মুছে দিল আরশির কপালে কাটা জায়গা। চোখ খিচে বন্ধ করে নিল আরশি। হাত দুটো শক্ত করে খামচে ধরল বিছানার চাদর। ব্যথা লাগছে? শেহজাদের উদ্বিগ্ন কণ্ঠস্বর। আরশির উত্তর শোনার অপেক্ষা না করে নিজেই ফু দিতে লাগলো কপালে। পরপর অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল কাটা জায়গাটাকে।
এখনো চোখ বন্ধ মেয়েটার। পৃথিবীর সমস্ত ভালো লাগা যেন এসে ভর করেছে সামনে থাকা মানুষটার ছোঁয়ায়। মুখ জুড়ে তৃপ্তির বিস্তৃত হাসি। মনে মনে শেহজাদের 3 বাচ্চার মা হওয়ার স্বপ্ন যখন বিভোর, তখনই চোখের সামনে হাত নাড়ে শেহজাদ বলে উঠল, পাগলের মতো হাসছো কেন চোখ বন্ধ করে? তরাত করে চোখ মেলে চাইল আরশি। শেহজাদের চোখে চোখ পড়তেই মুখ নামিয়ে দুদিকে মাথা নাড়ালো সজোরে। অন্যদিকে চেয়ে মিহি সুরে বলল, কিছু না। কিন্তু লজ্জা প্রকোপ সেই কথা গলা দিয়ে বের হলো তো। আরশি হাবভাব শেহজাদের ভুজুরার মাঝে সন্দেহ ভাস পড়ল। তৎক্ষণাৎ একটু দূরে সরে গিয়ে তাড়াহুড়া দেখিয়ে বলল, আজ আর রান্না বান্না করতে হবে না, আমি বাইরে থেকে অর্ডার করে দিচ্ছি খাবার, ঠিক আছে? আবারও এমন লজ্জায় মুখ মাথা হেলালো আরশি। কিন্তু শেহজাদ পাশ থেকে উঠে যেতে নিলেই বিদ্যুৎ বেগে ধরে ফেলল শক্তপোক্ত হাতটা। গুরুজনদের মতো করে মুখ করেই বলল, আপনি কোথায় যাচ্ছেন? চুপ করে বসুন এখানে। বিস্ময় সামলাতে না পেরে আবারও ধপ করে বসে পড়ল শেহজাদ। বাই এনি চান্স আরশিকে ওকে চোখ রাঙিয়ে শাসন করলো এইমাত্র? আরশিকে বড়সড় একটা ধমক দেবে ভেবে মুখ খুলতেই দেখলো মেয়েটা ঠিক ওর মতো করে তুলোর অ্যান্টিসেপ্টি লাগাচ্ছে। পরপর শেহজাদের জখম হাতটা টেনে নিল নিজের কোলে। খুব যত্ন ক্ষত হওয়া জায়গায় মুছে ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। মুখে হাসি মেরে বলল, নিন, হয়ে গেছে। আপনারা যে হাতে লেগেছিল সেটা কি ভুলে গেছেন নাকি? শেহজাদ তখন আরশের মুখপানে চেয়ে মোহগ্রস্তের নেই আরলা, ভুলে গেছিলাম। পর মুহূর্তে সতর্ক কণ্ঠস্বর। আরশি থেকে চোখ সরিয়ে ব্যান্ডেজ করা হাতের দিকে তাকালো। মেয়েটার জন্য হওয়া মৃদু আঙ্গুলি অনুভূতি থেকে পালাতে তড়িঘড়ি বলল, কে বলেছে ভুলে গেছিলাম? মোটেও না, রুমে গিয়ে ব্যান্ডেজ করে নিতাম আমি। অ্যান্ড লিসেন, কিডন্যাপ হয়ে গিয়েছিলাম মানে এই নয় যে আমি আমার সব শর্ত মেনে নিয়েছি। বিহেভ ইয়োর সেলফ আরশি। যখন তখন আমার হাত ধরে টানাটানি করা বন্ধ করো। কথাগুলো বলে ঝড়ের বেগে রুম থেকে বের হতে নিল শেহজাদ। আর তখনই তাড়াহুড়া করে কপালে গিয়ে ঠেকলো আরশির রুমের দরজায়। কপালে হাত দিয়ে সিটকে বিছানে চলে আসলো দুকদম লোকটা। পরপর আবারও আর চোখে দেখে নিল আরশিকে একটু। ব্যথা পেয়ে টাটু শব্দ না করে ব্যগ্র কদমে এভাবে রুম ছাড়লো মানুষটা। শেহজাদ রুম থেকে বের হতেই ফিক করে হেসে ফেললো আরশি। মনে মনে ভেঙিয়ে বলল, হাত ধরে টানাটানি করতে বারণ করলে তো বেশ করব না হয়, কিন্তু আপনি যে আমার মন নিয়ে টানাটানি শুরু করেছেন তার কি হবে মিস্টার নাকুচু জাম্বুবান? জানুয়ারি প্রথম সপ্তাহ পার হতে শীত যেন জেকে বসেছে ম্যানহাটন সিটিতে। কুয়াশার চাদরে ঢেকে গেছে উঁচু উঁচু ভবনগুলো। তেমনি কোনো একবারও তলা ভবনের সবচেয়ে উপরে তলার একটি রুমে গুটিসুটি মেরে শুয়ে আছে আরশি। আজ যে পরিমাণে ঠান্ডা পড়েছে তাতে 3 নম্বর বিশ্বযুদ্ধ শুরু হলেও সে উঠবে না। ভার্সিটি যাওয়া তো প্রশ্নই আসে না। তুষারের গলিচায় মোড়ানো শহরটি ব্যস্ত রাস্তা, সবে মানুষের আনাগোনা শুরু হয়েছে। তাড়াহুড়ায় পা ফেলছে যে যার গন্তব্যে। সেখানে দেখা মিলল শেহজাদের। কালো হুডি আর ট্যাক্স প্যান্ট পুরো পুরস্ত জগিংয়ের জন্য প্রস্তুত সে। সাথে আর একটা কাজ বাকি, পুলিশ স্টেশন থেকে আরশির মোবাইল আর ব্যাগটা নিয়ে আসা। নয়তো মেয়েটা আজ ভার্সিটিতে যাবে কি করে? আরশি ঘুম ভাঙলো 7টার দিকে। আর মোড়া ভেঙে উঠতে বসতেই বুঝলো ঘুম আসলে ভাঙেনি, ভাঙানো হয়েছে। রুমের দরজা বিকট শব্দ করে নিরে ওর এত স্বাদের ঘুমটা ভাঙিয়েছে শেহজাদ। আরশি আধ বোঝা চোখে টপাটপ হাই তুলছে। দরজা খোলার জন্য উঠতে গেলে যেন পা জড়িয়ে এসেছে একরাশ অলসতা। তবু ঢুলতে ঢুলতে উঠল মেয়েটা। বাবুই পাখির বাসা হয়ে থাকা চোলগুলো চোখের উপর থেকে সরিয়ে দরজা খুলতেই যেন বিদ্যুৎ খেলে গেল কিশোরীর শরীরে। সোফেট শুট প্যান্ট পরা এক সুদর্শন পুরুষের রূপ হোঁচট খেল দৃষ্টি। দুম করে বন্ধ এসে ভিড়ল পারফিউমের কড়া গন্ধ। মুগ্ধ নয়নে মনে মনে আওড়ালো, আজ তো জাম্বুপানটাকে পুরো ভ্যানিলা ওয়াফারের মতো লাগছে। হাইটাই সব উড়ে গেল আরশির। ভূতাতুর দৃষ্টি যখন সম্মুখ পানে দাঁড়িয়ে থাকা শেহজাদের উপর। ব্যায়াম করে সুটাম দেহে আর ফুলে ফেপে থাকা বায়োটির টাকা পড়েছে পুরো শার্টের অন্তরালে। নিকেট মুভবায়র থেকে যেন ঠিকরে বের হচ্ছে আত্মবিশ্বাস। আর সেখানে আরশি ওরকম পাগলের মতো দাঁড়িয়ে, এক পায়ে প্লাজো পর্যন্ত হাঁটুর উপরে উঠে আছে। এটা মানা যায়। তড়িঘড়ি করে প্লাজো নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো মেয়েটা। নিজেকে মানুষটার সামনে বেমানান লাগছে খুব। মনে মনে কয়েক দফা মরে গেলে এমন পরিস্থিতির শিকার হয়ে। তবে সেসবে খুব একটা পাত্তা দিল না শেহজাদ। এমনভাবে ওর দিকে টুট ব্যাগটা এগিয়ে দিল যে না এটা রোজকার ঘটন। কণ্ঠে মাত্রা অতিরিক্ত সাবলীলতা মিশিয়ে বলল, তোমার পুরনো ব্যাগটা দেখলাম ছিঁড়ে গেছে, তাই নতুন আরেকটা আনিয়েছি। নোটবুকগুলো এর ভিতরে আছে, দেখো নিয়ে হারিয়ে টারিয়ে গেল কিনা। আরও সে জ্ঞান দেন আবারও খেয়ে হারালো শেহজাদের প্রশংসায়। মানুষটা এতভাবে ওর জন্য, যেখানে কোনো নোটবুক আছে, কোনটা কোথায় গেছে সেটা বড়ই কেয়ার করবে ও এখন। আরশি ব্যাগ ধরতেই শেহজাদ ব্লেজারের বুক পকেটে হাত দিল। পরে একটা নতুন মোবাইল বের করে আরশির সামনে ধরে বলল, তোমার আগের মোবাইলের স্ক্রিনও দেখলাম ভেঙে গেছে, তাই নতুন আরেকটা আনলাম। সিম কার্ড সেট করে দেওয়া আছে, খুলে দেখো ভালোভাবে চলে কিনা। আচ্ছা ওয়েট, আমি দেখছি। নিজের মতো করে কথাগুলো শেষ করে মোবাইল চালু করলো শেহজাদ। রং বেরঙের আলোতে স্ক্রিনটা জল জল করে উঠল নিমিষেই।
পরপর প্যান্টের পকেট থেকে নিজের মোবাইল বের করে কল দিল আরেকটি হাতে থাকা আরশির নতুন মোবাইলে। কিন্তু বিবিধাম মুহূর্তে ভ্রুযুগল এক হলো মানুষটার। ভ্রু সমেত কপালে ভাঁজও পড়ল কয়েক পরত। পরপর হাতের মোবাইল আরশির মুখের সামনে তুলে ধরল ও সাদা স্ক্রিনের সবেত ভেসে ওঠা জাম্বুবান নামে সেভ করা নাম্বারটা দেখিয়ে বলল, তুমি আমার নাম জাম্বুবান নামে সেভ করেছ? চক্ষু ফুটবল হলো মেয়েটার। আমি কই দেখি বলে সো মেরে শেহজাদের হাত থেকে মোবাইল নিয়ে সপাটে মুখের উপর দরজা আটকে ঘন ঘন শ্বাস ফেললো আরশি। ও পাশে মানুষটাকে আজকের মতো দেখা স্বাদ মিটে গেছে ওর। ভাগ্য ভালো একটুর জন্য বেঁচে গেছে, নয়তো আরেকটু হলে জাম্বুবান নামে নাম্বার সেভ করার অপরাধে কে জানে কি শাস্তি দিত। এই ভ্যানিলা ওয়েফার ওকে ওয়েফার বানিয়ে বেঁচে দিত নির্ঘাত। ইচ্ছা সত্ত্বেও রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো আরশি। ডার্ক কালো ওভারকোটের নিচে সাদা টি শার্ট, সফেদ রঙা প্যান্টটাও আজ জাম্বুবানের সাথে মিলিয়ে পড়েছে। কাঁধে টুট ব্যাগ আর হাতের ঘড়ি ঠিক করতে করতে মেয়েটা গ্রাউন্ড ফ্লোরে আসতেই তার সমেত গাড়ি হর্ন বাঁধল শেহজাদের। চমকে থমকে দিকিনো চাইল আরশি। আশেপাশে চোখ বোলাতে বোলাতে দেখলো কিশোর মনে সদ্য সদ্য প্রেমে তোলা সেই পুরুষটিকে। পরপর আবার আরশির ওভার থিঙ্কিং সত্তা ভিতর থেকে ওকে জানান দিল, এই রে লোকটার মোবাইল থেকে জাম্বুবান নাম চেঞ্জ করানোর জন্য আবার উঠে পড়ে লাগেনি তো? এই জন্যই কি এতটা সময় ধরে উনি গাড়িতে বসে অপেক্ষা করছেন? করলেও পারেন, নয়তো এতক্ষণ এই লোকটা ভার্সিটিতে থাকার কথা। তখনই মোবাইল বেজে উঠল ওর। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে পৌরশালী নিরেট কণ্ঠস্বর বলে উঠল, গাড়িতে এসে বসো। না থাক, আমি একা যেতে পারবো। হ্যাঁ, গতকাল তো প্রায় যাচ্ছিলে কিডন্যাপার বাড়ি চলে, আজ আর কোথায় যাওয়ার প্ল্যান করেছো? ডাকাতের বাড়িতে? শেহজাদের শুকনো খোঁচায় আরশির বক্ষ তালু চাপ পড়ায় আগুন জ্বলে উঠল যেন। তবু কণ্ঠে শতাধিক নম্রতায় নেই বলল, আপনি কিন্তু আবার আমাকে উল্টো পাল্টা বলছেন। কালকে বিষয়টা একটু অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। আমি সত্যি নিজে নিজে পারবো ভার্সিটিতে যেতে, কিন্তু মনে মনে আওড়ালো অন্য কিছু। তবু আমি আপনাকে আমার মোবাইল থেকে জাম্বুবান নামটা কিছুতেই চেঞ্জ করতে দেব না। এত শখ করে গাড়িতে নিয়ে যাবেন কি এমনি এমনি? আপনার চালাকে আমি ধরতে পারবো না ভেবেছিলেন? শেহজাদের কণ্ঠে তখন স্পষ্ট বিরক্তি। খেক করে উঠে বলল, দেখো অলরেডি কিন্তু আমার লেট, বিরক্ত করো না আরশি। চুপচাপ এসে বসো গাড়িতে। তোমার একা যা নমুনা আমার জানা আছে, উঠো বলছি। মৃদু ধমকা কেঁপে উঠল কিরোশির টুকরো টুকরো করত। মানুষটা দ্বিতীয়বারের মতো দেওয়া খোঁচায় গায়ে না মেখেই পা বাড়লো গাড়ির দিকে। শেহজাদের পাশের সিটে উঠতে বসলেই ওর দিকে ঝুঁকে আসলো মানুষটা। চোখের পলকে আরশির সিট বেল্ট লাগিয়ে ফেল ঠিক করে বসলো নিজের জায়গায়। কিন্তু এতক্ষণে কিশোরী অবাধ্য হৃদয় জুড়ে বইতে শুরু করেছে প্রেমের হাওয়া। শেহজাদের এইটুকু আটটুকু যত্নে ভালোবাসা ভেবে মুচকি হাসলো মেয়েটা। গোলাপের পাপনির ন্যায় গাল দুটো লজ্জা ভিড়ে গাড়ি স্টার্ট দিল শেহজাদ। মেনহাটানে বরফ পড়া রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির উদ্দেশ্য। আরশিকে ক্লাসে ঢুকতে দেখে দাঁড়িয়ে হাত নাড়ালো যারা। ঘাড় সমান চুল, বেগি জিন্স আর হুডি পরা যারাকে দেখে খুশিতে নেচে কুদে উঠল আরশির মন। পুরো গাড়িতে যতটা না চুপচাপ বসেছিল শেহজাদের পাশে, ততটাই হই হই করতে করতে জড়িয়ে ধরল যারাকে। গ্যালারির মতো সুবিশাল রুমটির মাঝ বরাবর বসলো ওরা। বসার সাথে সাথে যারা চেপে ধরলো ওকে। আজ ফোন নম্বর, ইনস্টার আইডি সব দিতে হবে একে অপরের। বেচার নাম্বার ছিল না দেখে ফোন দিতে খোঁজও নিতে পারেনি আরশির। আরশি হাসলো। যারার মোবাইল নিজের নাম্বার সেভ করে ফোন দিতে বেজে উঠলো ওর নতুন ফোন। সেদিকে নজর যেতে মনে পড়লো শেহজাদের কথা। গাড়িতে যখন ও জিজ্ঞেস করেছিল এই ফোন শেহজাদ নিজে গিয়ে কিনেছে কিনা সে সকালে বেলা, তখন মানুষটা কি বলল, না এটা বাসায় কেয়ারটেকার দিয়ে এনেছে দোকান থেকে, ও শুধু টাকাগুলো দিয়েছে। বুক চিরে চাপা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো মেয়েটার। কোথায় ভেবেছিল জাম্বুবান তাকে এই বুঝি ধরতে পেরেছে ছাই দিয়ে, কিন্তু না, এবারও হাতের ফাঁক গড়ে ঠিকই টাকি মাছের মতো বেরিয়ে গেল লোকটা। কপালে ব্যান্ডেজ কেন, কি করে কাটলো? যারা হঠাৎ করা প্রশ্নে ধ্যান ভাঙলো আরশির। আর এটা তো, এটুকু বলতে টনক নড়ল আরশি। ঠোঁট টিপে টুপ করে গিলে ফেলল পুরো কথাটা। সত্যি বললে যে শেহজাদের কথাও জানতে হবে ওকে। আর সেখানে চূড়ান্ত অমত ওই মানুষটার। ভার্সিটির কেউ যেন জানতে না পারে আরশি শেহজাদের ওয়াইফ। এটা অবশ্য শর্তের একটা অংশ। মনে মনে প্রশস্তে হাসি হাসলো মেয়েটা। কিসব অদ্ভুত শর্ত বেঁধে রেখেছে জাম্বুবানটা ওকে। তখনই কাঁধে হাত রাখলো যারা। ঠান্ডা হাতে স্পর্শে চকিত ফিরে চাইল মেয়েটা। যারা দিকে চেয়ে ফিক করে হেসে বলল, টেবিলের কোনায় লেগে কেটে গেছে, টেনশনে কিছু নেই, দু একদিনে সেরে যাবে মনে হয়। আরশির কথায় হাফ ছাড়লো যারা। ব্যাগ থেকে নোটবুক বের করতে করতে বলল, যাক বাবা, বেশি যে কাটেনি এটাই রক্ষা। পরপর কিছু একটা মনে পড়া ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বলে উঠল, ও হ্যাঁ, কাল তো তুমি ছিলে না, আর আমরা ওই সবগুলো ক্লাস করা হয়নি। এখন গতকালকে নোটগুলো কার কাছ থেকে পাই বলো তো? তোমারও তো লাগবে তাই না? আরশি উপর নিচ মাথা দুলালো। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা। কিছু সন্দেহ করেনি দেখে। তখনই ওদের সামনে কাঁধে ব্যাগ নিয়ে এসে দাঁড়ালো কেউ একজন। আরশির দিকে হাত বাড়িয়ে দিল সেই সুতোশ্যাম পুরুষ। মুখে এক ফালি হাসি নিয়ে পশ্চিমা ভাষায় আওড়ালো,
হেই বিউটিফুল, আমি রেজা, এই বেচে নতুন। চলবে গাইস, গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন, আর গল্পটি কন্টিনিউ অবশ্যই করব যেদিন আপনাদের ভালো রেসপন্স পাই। আশা করছি সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিটি গল্প রেগুলার দেখার চেষ্টা করবেন, তাহলে আমি রেগুলার গল্প দিতে আগ্রহ পাবো। আর গল্প দেওয়ার সময় হচ্ছে সন্ধ্যা 7:30। আমার ভয়েস অফ চ্যানেল ইউটিউব চ্যানেলে সবাই এসে পড়বেন, সেখানে আসার পরে আমাদের যে নতুন আপডেট থাকবে গল্পগুলার, সেগুলো সবাই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল চোখের বাঁধন গল্পের 5 নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। শ্যামবর্ণের পুরুষটি থামলো এবার। কৃষ্ণকালো তীক্ষ্ণ চোখে পর্ক করছে আরশি শুভ্র আনন। সেই দৃষ্টি বুঝতে অক্ষম মেয়েটা পৌরুষালী বাড়ানো হাত অপেক্ষা করলো কথার মুর অন্যদিকে ঘুরিয়ে সৌজন্যবোধ খাতিরে পশ্চিমা ভাষায় বলল, আমি আরশি, ও আমার বন্ধু যারা, আমরা নতুন এই বেচে। যারা বেশ অনেকক্ষণ যাবৎ চুপ। খটকা লাগলো আরশির। চোরা চোখে একবার চাইলো যারার দিকে, তখন ওই যেন আরেকটা ধাক্কা খেলো ও। বিস্ময়ে তুপে কেসে উঠলো খানিকটা। যারা রেজার দিকে তাকিয়ে, চোখের পাতা নড়ন নেই, ঠোঁট দুটো ফাঁক দিয়ে শুভ্র দাঁত খানিকটা দৃশ্যমান, নীলাপ চোখ জোড়া প্রথম প্রেমে পড়ার চিহ্ন। পাখিটা বুঝতে ফেললো আরশি একমাত্র বান্ধবী কাউকে পছন্দ করেছে, আর ও একটু সাহায্য করবে না। যারার দিকে তাকিয়ে ভুনিতা করে গলা পরিষ্কার করলো মেয়েটা, কিন্তু সেদিকে যারা খেয়াল করলো তো তার সব খেয়াল তো সামনে দাঁড়ানো শ্যামবর্ণের পুরুষটা গিয়ে আটকে। মনে মনে মুচকি হাসলো ও, রেজার দিকে চেয়ে বলল, আপনার কাছে আগের দিনের নোটসগুলো হবে? আসলে আমরা গতকালকে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারিনি, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। ঠোঁট টিপে শক্তপোক্ত হাতটা ফিরিয়ে নিল রেজা। বুঝতে অভাব মন জয় করা যাবে না, আরো সাধনা করতে হবে ওকে। শুধু নোটস কেন, এই মেয়ে বলে জীবনটাও দিয়ে দিবে না ও। শিওর, এক্ষুনি দিচ্ছি। ব্যস্ত ভঙ্গিতে ব্যাগ হাতরে নোটবুক বের করলো ছেলেটা। বাড়িয়ে ধরলো আরশির সামনে, চোখ মুখ উচ্ছ্বসিত আরশির মুখ থেকে আর কিছু শোনার প্রয়াসে। হোক না সেটা ছোট কিংবা থ্যাঙ্কস, ক্ষতি কি। কিন্তু হঠাৎই ক্লাসে ঢুকলো শেহজাদ। কালো বুট আওয়াজে তুলতেই চারিপাশে গিজ গিজ শব্দ করা এলাহ বন্ধ হলো। হুড়মুড়িয়ে বসলো যে যার জায়গায়। আরশি পাশের সিটটাই খালি ছিল। আরশির পাশের সিটটাও খালি ছিল। রেজা সুযোগ বুঝে অচানক সেখানে গিয়ে বসে পড়ল। আরশি কানে কাছে একটু ঝুঁকে পশ্চিমা ভাষায় আওড়ালো, আসলে এই প্রফেসরটা একটু বেশি খিটখিটে। এখনো বসিনি দেখলে হয়তো ক্লাস থেকে বেরিয়ে যেতে বলবে, কিছু মনে করবে না। না জিজ্ঞেস করে আপনার পাশে বসে পড়লাম। রেজা হুট করে ওর পাশে বসায় হস্তকচালো আরশি। অপ্রস্তুত চেপে বসলো কিছুটা চারার পাশে। প্রত্যুত্তর কিছু বলার আগে শেহজাদের গমগমে কণ্ঠে থেমে গেল সে। দৃষ্টি সামনে ফেরাতে চোখ পড়লো সমুদ্রের মতো গভীর একজোড়া চোখে। শেহজাদ ওর দিকে তাকিয়ে, কিন্তু উদ্ভুত সেই তাকানো, যেন ওর ভিতর পর্যন্ত চোখ দিয়ে গিলে খাচ্ছে লোকটা। এভাবে কেউ তাকায়? এখন যদি অ্যাটাক ফ্যাটাক করে কিছু হয়ে যায় আরশির, ওই চোখে ওইভাবে তাকালে মরে যাবে না ও? আশেপাশে চাইলো মেয়েটা, এবার চোখ শেহজাদের দিকে, আর সে কিনা অমন করে ওর দিকে তাকিয়ে আছে। স্ট্যান্ড আপ। সামান্য কথাটা সোজা তীরের মতো এসে লাগলো আরশির বুকে। কেঁপে উঠলো পেলব শরীরটা। এভাবে ধমকে দাঁড়ালো, বলল কেন জাম্বুমানটা? আবার কি করলো? আই সেড স্ট্যান্ড আপ মিস আরশি। এবারটাই চট করে উঠে দাঁড়ালো মেয়েটা। ঘটনার আকস্মিকতায় বিস্মিত রেজা সহ পুরো ক্লাস। দুহাত পুডিয়ামে রেখে একটু ঝুঁকে দাঁড়িয়েছে শেহজাদ। পাতলা ফ্রেমের চশমা ভেদ করে আরশির দিকে দেখছে সে। কিছুক্ষণ চুপ থেকে পশ্চিমা ভাষায় বলে উঠল, যদি আপনার এখন আর শাস্তি পাওয়ার বয়স নেই, যথেষ্ট মেচিউর, কখন কথা বলা উচিত কখন উচিত নয় সেটা নিশ্চয় জানেন। আরশি গল বিলে আটকে গেল শঙ্কায়। নম্ন মস্তিষ্কের উপর নিচ মাথা তোলার শুধু। শেহজাদের কণ্ঠস্বর হিমবাহের চাইতেও শীতল, অথচ কি দাপুটে। মেয়েকে হেসে বলল, তাহলে কথা বলেছিলে কেন দুইজনে? আপনার কি মনে হয় সার্কাস চলছে এখানে? আর আপনার ঘুরতে এসেছেন? শেহজাদের কথা বলে থামলো কিছুক্ষণ। ঘন ঘন কয়েকবার শ্বাস নিয়ে যে মাল্টিমিডিয়ার প্রজেক্টর অন করলো। আরশি তখনও দাঁড়িয়ে, ওকে বসতে না বলেই পড়ানো শুরু করলো লোকটা। ইন দিস সেমিস্টার ইউ হ্যাড টু নো এভরিথিং অ্যাবাউট ইকোনমিক্স অ্যান্ড দ্যাটস হোয়াট আই এম গোয়িং টু টিচ ইউ টুডে। স্টার্টিং নাও, টার্ন টু পেজ লাইন ইন ইউর টেক্সট বুক। মানুষটা এমন ভান করলো যেন আরশি কোনো মানুষ নয়, কার্বন ডাইঅক্সাইড। না হলে এতগুলো স্টুডেন্টের মতো এভাবে কেউ দাঁড় করিয়ে রাখে? একবার ওর মান ইজ্জতের দিকে তাকালো না জাম্বুমানটা? দুঃখের কষ্টে মনটা ভার হলো ওর। গতকাল থেকে শেহজাদের প্রতি অল্প স্বল্প ভালো লাগা অদৃশ্য হলো এক লহমায়। মনে মনে তপ্ত কিশোরী, এরূপ নাজেহাল দশায় অনুতপ্ত রেজাও নিজেকে আটকাতে না পেরে উঠে দাঁড়ালো শেহজাদের পড়ানোর মাঝখানেই। সো দ্য ডিজিটাল এজ ইজ ট্রান্সফর্মিং ইকোনমিক্স ইন এ প্রফেসর। শেহজাদ থামলো, কাচের গ্লাসের ভিতর দিয়ে চাইলো অপরিচিত মুখের দিকে। ইংরেজিতে জিজ্ঞেস করলো, কি সমস্যা? রেজা ইস্তস্ত আওড়ালো, আরশি কথা বলিনি, কথা আমি বলেছিলাম। ওনার কোনো দোষ নেই প্রফেসর,
এমনিতে আরশির পাশে এই ছেলেটাকে বসতে দেখে ত্রিক্ষের মতো মেজাজে সামলাতে বেগ পেতে হয়েছে শেহজাদের। ভালো খারাপ না ভেবে আরশির উপর সব রাগ ঝেড়েছে ও। তার উপর এখন পড়ানোর মাঝখানে বগড়া দেওয়া শুরু করেছে এই ছেলে। আর কার হয়ে তকালতি করছে ওর বইয়ের। চোয়াল কটমট করে উঠল শেহজাদের। মুষ্টিবদ্ধ হাতটা নিষ্পিস করলো ঘুষি মেরে ওই ছেলের নাক ভেঙে দিতে, অথচ বরফের থেকেও ঠান্ডা কণ্ঠে আওড়ালো, ও তাহলে আপনি দাঁড়াতে চাচ্ছেন? থতমতো খেলে রেজা। ক্লাসের সবাই তখন ঠোঁট টিপে হাসছে। কি একটা বিব্রতকর পরিস্থিতি। রেজা পশ্চিমা ভাষাতে আবার বলল, না মানে গেট আউট অফ মাই ক্লাস রাইট নাও। ভর কালো ছেলেটা করুণ দৃষ্টিতে একবার আরশির দিকে তাকালো, বোঝাতে চাইলো কত বড় ত্যাগ স্বীকার করলো সে। কিন্তু সেই মেয়ে তার দিকে চাইলে তো, সে তো মাথায় তুলেনি এখন অবধি। রেজার কথা বাড়ালো না, বেগ কাঁধে চলে গেল ক্লাসের বাইরে। যারা আহত দৃষ্টিতে সেদিকে ঠোঁট উল্টে গালে হাত দিয়ে বিড়বিড় করলো, আহারে আমার কিটকেটটা। কিন্তু কিটকেটটুকু শুনে ফেললো আরশি, আর চোখে তাকালো যারার দিকে। কুনুই দিয়ে গুতা দিতে ধরা পড়লো অপরাধীর মতো হাসলো মেয়েটা। ক্লাস শেষ হতে হতে দুপুর গড়িয়ে পড়েছে আরশিদের। ক্লান্ত বিকেলে সূর্যের নরম আলোটুকু মোটামুটি চোখে পড়ার মতো। তার মধ্য দিয়ে শুকনো মেপল লিফে মর্মর শব্দ তুলে হাসছে আরশি। যারা চলে গেছে তার পার্ট টাইম জবে। স্থানীয় একটা লাইব্রেরির গ্রন্থগারে কি কাজ তার। আরশি উদাস মনে পা বাড়াচ্ছে সামনের দিকে। আসার সময় শেহজাদের গাড়িতে আসলেও ওই জাম্বুমানটার গাড়িতে চড়ে আবার বাসায় যা বিন্দুমাত্র ইচ্ছে নেই এখন। তখন ওই ওর পাশে ধূমকেতুর মতো উড়ে এসে থামে একটা কালো গাড়ি। চমকে থমকে দাঁড়িয়ে যায় আরশি। কপালে ভাঁজ ফেলে গাড়ির দিকে তাকাতেই জানলা কাছ নামায় শেহজাদ। হেডকণ্ঠে হুকুম সুরে পর গাড়িতে ওঠো। আরশির প্রতিবাদী সত্তা ভিতরে নড়ে চড়ে বসে, ভাবে এই বুঝি মুখ ঘুরিয়ে হেঁটে যাবে ও। এমনভাবে অবজ্ঞা করবে লোকটাকে যেন উনি এই রাস্তা পড়ে থাকা শুকনো মেপল ফিলিপ। কিন্তু তেমন কিছু ঘটাতে পারলো না আরশি। উল্টো উগড়ে আসা অভিমানী অভিযোগে গলা চেপে গাড়িতে উঠে বসলো মেয়েটা। সিট বেল্টটা লাগাতে গিয়ে বেগ পেতে হলো, এবার নিজে নিজে লাগালো সেটা। একবার ফিরেও চাইলো না শেহজাদের দিকে। গাড়ি চলতে শুরু করলে মুখ ঘুরিয়ে রাখলো জানালার গ্লাসে। আরশির জেদ দেখে ওর অগোচরে ঠোঁট টিপে হাসলো শেহজাদ। চোরা চোখে দেখে গেল মুখ ফুলিয়ে বসে থাকা আরশিকে। বরফে ঢাকা শহর দেখতে যেমন ভীষণ ব্যস্ত, তার ওই হর্নি চোখ জোড়া। তখন ওই গাড়ি স্টিয়ারিং থেকে ভেসে আসলো পুরনো দিনের একটি গান, তুমহে কোই ওর দেখে তো জ্বলতা হে দিল, বেদি মুশকিল হো সে ফির সাম্ভালতা হে দিল, কিয়া কিয়া জাতান করতা হ্যান তুমহানে কিয়া পাতা, ইয়া দিল বিকারা কিতনা। গাইস ইগনোর দিস সং, গান বলতে পারি না। কিশোর কুমারের এই গানটি আরশি প্রায় মুখস্থ। ছোটবেলা বাবা মায়ের সাথে বসে কতবার যে শুনেছে তার ইয়াদ তো নেই। কিন্তু আজ আবার সেই একই গান যেন ভিন্নভাবে শুনলো ও। যেন কোনো না বলা অনুভূতি মিশিয়েছে যে এই গানের প্রতিটি লাইনে। তবে কি জাম্বুমান ইচ্ছে করে এই গানটা ছাড়লো? কিছু কি বোঝাতে চাইলো গানের মাধ্যমে ওকে? খাট হয়ে বসে থাকা মেয়েটা এবার যেন লাজুক হলো। রিভারভিউ মিররে চোখ ফেলতেই চলকে উঠল ক্ষুদ্র শরীর। শেহজাদ যে ওর দিকেই তাকিয়ে, নীলাভ চোখ জোড়া কি স্পষ্ট মাদকতা। যেন খেয়ে হারিয়েছে তার ওই ছোট মুখটার মায়ায়। বসে থেকে আইনটা করে ওঠে আরশি, ইতিউর দৃষ্টি ফেলে শিকারী চোখ জোড়া এড়াতে। কিন্তু বিধিবাম, সেই নজর এড়ানোর ক্ষমতা কি আছে ওই একত্রী মেয়ের? সময় গড়ালো, বরফের রাস্তা ভেঙে আসায় এসে পৌঁছাতে প্রায় সন্ধ্যা। আজকেও রান্না ঝামেলা নেই আরশির। শেহজাদ খাবার বানিয়েছে। আজ একদিন যাবৎ একসাথে টেবিলে বসে ডিনার করছে ওরা। ডিস্টেন্স মেনটেন করার বাতিকতা যে এতটুকুই কমেছে লোকটার। আরশি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসেছে কেবল। পরনে শীতের হুডি আর ট্রাউজার। শেহজাদেরও তাই। কিন্তু আজ আশ্চর্যজনকভাবে টেবিলে এসে বসতেই লোকটা বলে উঠল, খাইয়ে দাও। মোটে 5 রাইসের 1 চামচ মুখে তুলেছিল আরশি। অমনি সেটা সিটকে বেরিয়ে এলো বিস্ময়ে তাণ্ডবে। চোখ বড় বড় করে চাইলো সামনে থাকা মানুষটার দিকে। সে দিব্যি হাত ঘুরিয়ে বসে আছে আরশি খাইয়ে দেওয়ার আশায়। পানি খেয়ে গলবি বলে আটকে থাকা খাবার নামলো মেয়েটার। তবে আজ আর তার হজম করতে হবে কিনা সন্দেহ। আত্মবিশ্বাসে ঢুক গিলে কোনো মতো শুধালো, আমি কেন খাইয়ে দেব, আপনার হাত নেই? শেহজাদের কণ্ঠস্বর ততটাই লিপিবদ্ধ। উত্তর রয়েশের বলল, দেখেছো ডান হাতে ব্যান্ডেজ করা আমার। চোটপাটে কিছু বলতে গিয়ে ঠোঁট টিপে হাসলো আরশি। কথা তো মিথ্যা নয়, ওর জন্যই তো হাতের এই অবস্থা মানুষটার। তবু মিনমিনিয়ে বলল, কিন্তু গতকাল তো ঠিকই নিজে নিজে খেয়েছিলেন, তখন হাতে ব্যান্ডেজ ছিল না? এবারও শেহজাদ উত্তর সাবলীল, গতকাল ব্যান্ডেজ করা থাকলেও ব্যথা ছিল না, আজ ব্যথা বেড়েছে, তাই হাত দিয়ে খেতে পারবো না। এবার নাও, তাড়াতাড়ি খাইয়ে দাও, নাকি এটুকুই কাটতেছি নি তোমার মধ্যে?
চোখের সামনে দেখছো যে ব্যথায় হাত নাড়াতে পারছি না, তারপরও আচ্ছা বেশ। মানুষটার কথা শেষ হলো না, তার আগে গালে কৃষ্ণচূড়া উকি দিল মেয়েটার। সংশয়ের ভয়ে আটকে আসা কণ্ঠে সুন্দরে আওড়ালো, দিচ্ছি খাইয়ে। শেহজাদের নীল চোখের কটল জুড়ে উপড়ে পড়ছে দুষ্টুমি। উষ্টপিটের শিয়ালে হাসি আড়াল করতে যেন চোরা বুকে ভাঁজ গুজেছে লোকটা। বউয়ের হাতে খাওয়ার জন্য অপেক্ষামান প্রষ্টি নিরেট মুখ করে এক পৃথিবী সমান ধৈর্য নিয়ে তাকিয়ে আছে আরশির দিকে। এদিকে আরশি প্রাণ যে উষ্টগত, শেহজাদের প্লেটে খাবার বাড়তে বাড়তে ভাবছে স্বাভাবিক থাকতে হবে, কাঁপাকাঁপি একদম করা যাবে না, খাবার গায়ে ফেললে কিন্তু তোকে দিয়ে ধোয়াবে। সুতরাং সাবধানে না আরশি, ফোকাস ইন ইউর টাস্ক। ঠোঁট গোল করে দম ফেললো মেয়েটা, পরপর লম্বা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো যুদ্ধে নামার প্রয়াসে। কিন্তু নামছে তো খাবার তুলে শেহজাদের দিকে তাকাতেই হাওয়া ছেড়ে দিল তার সমস্ত প্রচেষ্টা। মানুষটার মুখখানা চাউনিতে লাগাম ছাড়ানো ওর হৃদযন্ত্রের গতি। ভূমিকম্প উঠল শক্ত হাতে ধরে রাখা চামচে, অথচ মেয়েটা বেহাল দশায় ঠোঁট টিপে হাসলো শেহজাদ। সমুদ্রে ঢের মতো ধারালো চোখ জোড়া আরশের নিটেট কালো চোখের আসন গেড়েছে। মাঝখানে এত বড় বর্ডার দিয়ে রাখলে খাবে কিভাবে? পাশে এসে বসো, আমি টেবিলের উপর ঝুঁকে খেতে পারবো না, বুকে ব্যথা আমার। ঠেস দেওয়া কথায় আরশির রাগের পারত মাত্রা ছাড়ল, কটমট করে উঠে এসে বসলো মানুষটার পাশে। মনে মনে সহস্র গালিগালাজে শেহজাদের 14 গোষ্ঠী পুরুষকে উড়িয়ে দিল নিমিষেই। তার বেঁচে থাকতে নির্ঘাত এতক্ষণ স্বেচ্ছায় পরলোকে নাস্তা খুঁজতেন। খাইয়ে দেওয়ার সময় শিকারি চোখে বিদ্ধ হলো কিশোরী। শ্বাসের গতি যেন খিসেজ বন্ধ হয়ে আসলো অমনি। কেমন এক গার শিরশির অনুভূতি লোকটার চাহনিতে। তুমি খাচ্ছ না কেন? নাকি না খেয়ে অসুস্থ হয়ে মাম ডেডকে দেখাতে চাইছ আমি কতটা অযত্নে রাখি তোমাকে? খেতে খেতে কথাগুলো আওড়ালো শেহজাদ। চলবে গাইস, পরবর্তী পার্ট আপলোড দেওয়া আছে, সবে দেখে নিন।